হেডলাইন থেকে বোঝা যাচ্ছে আমরা আজকের সেশনে 47 বিসিএস প্রিলিতে কাটমার্ক তোলার রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। আমার সাথে আছো তোমরা প্রায় সবাই ডক্টর, ডক্টর ছাড়াও দু একজন থাকতে পারো। তো এখানে প্রিলি যেহেতু সবার জন্য সেম, স্টাডিজে সবার জন্য সেম, ডক্টরদের ক্ষেত্রে আলাদা করে হয়তো কিছু কোশ্চেন থাকবে, যে কোশ্চেনগুলোর আমি অ্যান্সার দিব। আমার নাম ডাক্তার আরেফিন, আমি 37 বিসিএস এর ক্যাডার, আর এখন P2 তে আমি চিফ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তোমরা জানো কয়েকদিন আগে 47তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এখানে মোট ক্যাডার পদ হচ্ছে 3487। এই 3487টা ক্যাডার পদের মধ্যে কিছু হচ্ছে জেনারেল ক্যাডার, তার মানে যেই ব্যাকগ্রাউন্ডের হোক না কেন সে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। ক্যাডারগুলো হচ্ছে তোমার ফরেন, অ্যাডমিন, ট্যাক্স, অডিট। হ্যাঁ, এই ক্যাডারগুলিতে তোমার যেই ব্যাকগ্রাউন্ডের হোক না কেন যে কেউ পরীক্ষা দিতে পারবে, ডাক্তারও দিতে পারবে। কিছু পোস্ট হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, যেগুলো হচ্ছে নিজের সাবজেক্ট রিলেটেড এক্সপিরিয়েন্স থাকা লাগবে। তো ডাক্তার জন্য টেকনিক্যাল ক্যাডারের পদ হচ্ছে, তারা ডাক্তারদের মধ্যে এখানে আমাদের এমবিবিএস এবং বিডিএস, হ্যাঁ, আমরা হচ্ছে যে দুটো আলাদা করে বলতেছি। যারা এমবিবিএস পাস করছে তাদের জন্য বিসিএস স্বাস্থ্য ক্যাডারে 1331টা পোস্ট। আর এই পোস্ট কিন্তু বাড়তে পারে, কমবে না, বাড়তে পারে। আর বিসিএস ফ্যামিলি প্ল্যানিং মেডিকেল অফিসার পোস্টে 138টা পদ আছে। এখানে পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্জন, এখানে পোস্টের নাম হচ্ছে মেডিকেল অফিসার। পোস্টের নাম তোমার আলাদা হলো, কাজের ধরন হচ্ছে যে তোমার এন্ট্রি পোস্টে তোমার অনেক কিছু মিল আছে। ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারের মধ্যে কিছু এক্সট্রা কাজ আছে, যেমন এখানে মেডিকেল অফিসার যে কিছু ক্লিনিক্যাল কিছু কাজ করবে, তোমার ভ্যাসেক্টমি এ ধরনের কিছু ক্লিনিক্যাল কিছু কাজ করে, ফিল্ড ভিজিটে যাইতে হয়, এডিশনাল কিছু কাজকর্ম আছে এখানের মধ্যে। আর বিসিএস স্বাস্থ্য ক্যাডারে এমবিবিএসদের জন্য তোমরা জানো এসিস্ট্যান্ট সার্জন হিসেবে জয়েন করার পরে এরপরে কেরিয়ার ল্যাডার হয়ে যায়, যে কেউ ক্লিনিক্যাল দিকে যায়, কেউ প্রশাসনিক দিকে আসে। এটা নবম গ্রেডের পোস্ট, 9 গ্রেডের পোস্ট। এই 9 গ্রেডের পোস্টের পরে তোমার যখন চাকরির বয়স 4 বছর পূর্ণ হয়, এর মধ্যে ফাউন্ডেশন ট্রেনিং হয়ে যায়, তারপর সিনিয়র স্কেল এক্সাম যারা পাস করে ফেলবে, এরপরে 6 গ্রেড। সেই 6 গ্রেডের মধ্যে দু রকম পোস্ট, দু রকম না, ইনফ্যাক্ট 3 রকমের পোস্ট এখানের মধ্যে। এক হচ্ছে যারা প্রশাসনে যাবে, অ্যাডমিনিস্ট্রেশনে যাবে, তারা হচ্ছে ইউএচএনএ পিও পদে জয়েন করে, প্রমোশন ওইদিকে হয়। হাসপাতালে পোস্ট হলো জুনিয়র কনসালটেন্ট, আর মেডিকেল কলেজে পোস্ট হচ্ছে তোমার সহকারী অধ্যাপক। এরপর আস্তে আস্তে প্রমোশন পেয়ে তোমার অধ্যাপক হয়। তারপরে প্রশাসনে যারা আছে ওরা ইউএচএনএ পে থেকে সিভিল সার্জন হয়, ডিভিশনাল ডিরেক্টর হয়, এইভাবে ক্যাডারগুলো হয়। ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে একটা লেভেলে এসে ব্লক পোস্ট, তুমি একটা সার্টেন লেভেল পর্যন্ত প্রমোশন পাবে, এরপর আর প্রমোশন নাই, তার মানে এখানে গ্রেড 1-এ যাওয়াটা পসিবল না, সামনে হয়তো হইতে পারে। আর পোস্ট গ্রাজুয়েশন করা যায়। আগে একটা প্রবলেম ছিল যে শুধু গাইনিওস এবং তোমার অ্যানাস্থেশিয়াতে পোস্ট গ্রেড করা যায়, এখন সব সাবজেক্টে পোস্ট গ্রেড করা যায়। এখন অনেকের প্রশ্ন হচ্ছে, ভাই আমি বিশেষ স্বাস্থ্য ক্যাডারে ট্রাই করতে চাই, ফ্যামিলি প্ল্যানিংও ট্রাই করতে চাই, এটা কি বোধ কাটান? এটা বোধ কাটান, এটা টেকনিক্যাল ক্যাডার। তুমি যখন ক্যাডার চয়েস দিবা, সেখানে টেকনিক্যাল যখন সিলেক্ট করবা, টেকনিক্যালের জন্য তুমি দুটো পোস্ট পেয়ে যাবা। তুমি এটা চয়েস করলে, এটা চয়েস করলা, এখন কোনটা আগে আগে পরে দিবে সেটা তোমার ব্যাপার। তোমরা মেডিকেল কলেজে চয়েস দিছো, যে ঢাকা মেডিকেল ফার্স্ট চয়েস, সলিমুল্লাহ সেকেন্ড চয়েস, হ্যাঁ, এইভাবে তুমি ক্রমান্বয়ে তুমি হচ্ছে যে এরপরে সোরাদি দিছো, এরপরে মুগদা দিছো, হ্যাঁ, এইভাবে ক্রমান্বয়ে তুমি চয়েস দিয়ে আসছো, তোমার পছন্দ কোনটা টপে। তাহলে এখানে সেম হিসাবটা, তুমি যেটা তোমার ভালো লাগবে, বেশিরভাগ লোক যে স্বাস্থ্য ক্যাটাগরি প্রথম দিবে আর ফ্যামিলি প্ল্যানিংটা সেকেন্ড চয়েস দিবে বেশিরভাগই, and কেউ ফ্যামিলি প্ল্যানিং আগে দিতে পারে। এখন আসো বিশেষ স্বাস্থ্যে, এখানে সহকারী ডেন্টাল সার্জনের জন্য 30টা পোস্ট আছে। তবে সহকারী ডেন্টাল সার্জনরা কিন্তু মানে বিডিএস যারা পাস করছে ওরা ফ্যামিলি প্ল্যানিংয়ে পরীক্ষা দিতে পারবে না, তাদের জন্য টেকনিক্যাল মাত্র তোমার শুধু একটা মাত্র ক্যাডার। আর এমবিবিএস এর জন্য তোমার এখানে দুটা ক্যাডার আছে। তার টেকনিক্যাল ক্যাডারে এমবিবিএস এর জন্য মোট পোস্ট 1469, বিডিএস এর জন্য হচ্ছে 30টা পোস্ট। জেনারেল ক্যাডার এমবিবিএস, বিডিএস সবাই দিতে পারবে, 627টা পোস্ট। আমি মনে হয় একটু ক্যাডার লিস্ট একটু দেখালে মনে হয় ভালো হয়, যারা হচ্ছে যে বিজ্ঞাপনটা যারা পড়ো নাই, আমি একটু দেখাই বিজ্ঞাপনটা কি অবস্থা। আমরা দেখি জেনারেল ক্যাডারের মধ্যে আমাদের পোস্ট হলো, অ্যাডমিন ক্যাডারে 200টা পোস্ট, অনেক। ফরেনে 15টা, পুলিশ 100, আনসার কম আছে এবার 8,
তোমার হচ্ছে যে অডিট 23টা, ট্যাক্সে অনেকগুলো 104টা, ডাক্তারদের জন্য পছন্দের একটা ক্যাডার, ট্যাক্স অডিট এগুলো পছন্দের ক্যাডার। কাস্টম 50টা, সমবায়ে 4টা, রেলওয়েতে 4টা, ইনফরমেশন ক্যাডার হচ্ছে যে ও ভালোই পোস্ট। এখানের মধ্যে তোমার হচ্ছে যে 22টা, 14টা, 60টা, অনেকগুলো পোস্ট এখানে। তারপরে তোমার হচ্ছে বিসিএস ডাক এবার 13টা পোস্ট, অনেক। এখন এখানে একটা ক্যাডার দেখবে তোমরা, যে বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডার, পদের নাম হচ্ছে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ। তার মানে ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে সাধারণ ক্যাডারও আছে, আবার মেডিকেল অফিসারের পোস্টও আছে। মেডিকেল অফিসারটা শুধু ডাক্তার দিতে পারবে এমবিবিএস যে পাস করছে, কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা যে পোস্টটা, এটা যে কোনো সাবজেক্ট থেকে পাস করে দিতে পারবে। অনেক পোস্ট, 62টা পোস্ট আছে এখানের মধ্যে। ফুড কম একটা মাত্র পোস্ট এখানের মধ্যে, হ্যাঁ। বাকি টেকনিক্যালগুলো তোমাদের আমি আর যাচ্ছি না ওদিকে, কারণ এটা অন্য সাবজেক্টের পোস্ট। তোমাদের জন্য হচ্ছে আমি বলে দিছি যে ডাক্তারদের টেকনিক্যালের মধ্যে আমাদের পোস্ট কি কি আছে। এখন কোনো ডাক্তার যদি মনে করে যে ভাই আমি হচ্ছে যে ডাক্তার হইলো, আমি অন্য ক্যাটাগরিগুলো একটু ট্রাই করতে চাই, আমি চাচ্ছি যে এখানের মধ্যে অ্যাডমিন, পুলিশ, ট্যাক্স এগুলো আমার ভালো লাগে, আমি ওগুলো ট্রাই করতে চাই, তাইলে, এবং ওগুলো যদি না হয় একান্ত, তাহলে ঠিক আছে, আমার সেক্ষেত্রে আমার হেলথ ক্যাডার, তাইলে তুমি বোথ ক্যাডারে অ্যাপ্লাই করতে পারো। সামনে আমরা ক্যাডার চয়েস নিয়ে ওয়েবিনার করবো, কয়েকদিন পরে আমরা ইনশাল্লাহ ক্যাডার চয়েস নিয়ে ওয়েবিনার করবো। সেটা মনোযোগ দিয়ে তুমি থাইকো, মনোযোগ দিয়ে তুমি দেখো এটা। তুমি বুঝতে পারবা যে তুমি বোথ ক্যাডারে দিলে তুমি কিভাবে ক্যাডার চয়েস দিতে পারো। অনেকেই বোথ ক্যাডারে দিয়ে উল্টো পাল্টা ক্যাডার চয়েস দেয়, এই কাজটা যাতে তুমি না করো। তার মানে এমবিবিএসটা যদি তারা জেনারেলের জন্য অ্যাপ্লাই করতে চায়, তাদের জন্য পোস্ট দাঁড়ায় 2096টা, বিডিএস এর জন্য 657টা। এইটাই হচ্ছে হাইয়েস্ট। আর অন্য কোনো সাবজেক্ট থেকে পড়ে বিসিএস এর জন্য এত পোস্টের জন্য কেউ কম্পিট করবে না। আর অন্য কোনো সাবজেক্টের জন্য এত পোস্ট নাই। তার মানে এটা তোমাদের জন্য একটা বিশাল রকমের সুযোগ। এখন এত পোস্ট থাকার এখানে একটা বড় সুবিধা হচ্ছে, বড় সুবিধাটা কি সেটা এখন জানতে পারবা। তাহলে মোট পদ যদি 3487 হয়, আর আমরা যদি একটা কনজারভেটিভ এস্টিমেট ধরি যে পিএসসি প্রতিপদের বিপরীতে 4জন টেকাবে, ভাই এরকম কোনো হিসাব আছে যে ভাই এখানে 5জন না 6জন টেকাবে প্রতিপদের বিপরীতে? এরকম না আসলে। কিন্তু আমরা যদি পিএসসি সাম্প্রতিক মোটিভ দেখি, পিএসসি চাচ্ছে যে পরীক্ষাটা আগে ভাগে শেষ করতে, তাহলে সেক্ষেত্রে ওরা রিটেন প্রার্থী কম টেকাতে চাই, খাতা যাতে কম কাটা লাগে। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট তো 4জনকে টেকানো উচিত। চারজনকে চারজনকে যদি টেকায়, তাহলে 14,000 জন মতো প্রিলি টিকতে পারে, 14,000। আর এর চেয়ে বেশি যদি পাশ করায়, যে প্রতিবাদের বিপরীতে যদি 5জন টেকায়, তাহলে সেক্ষেত্রে 17,000-এর মতো প্রিলি পাশ করতে পারে। এখন এটা পিএসসির মতামত, ভাই ওরা কতজনকে টেকাবে, তারপর আমরা একটা এস্টিমেট করতে পারি। এখন যদি 17,000-এর মতো যদি প্রিলি তোমার টেকাই, তাইলে পরীক্ষা যদি 3 লাখ দেয়, তো আমার ধারণা পরীক্ষা আরো কম দিবে এবছর। কারণ এখন অনেকেই হচ্ছে বিসিএস নিয়ে একটু হতাশ অবস্থায় আছে, তাহলে যদি আরেকটু কম দেয় পরীক্ষা, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ধারণা 2.5 লাখ থেকে 3 লাখ, এটা মাঝামাঝি কিছু একটা থাকবে। একটু কমও হইতে পারে, এটা ফর্ম ফিল আপের পরে দেখা যাবে যে কেমন পরীক্ষা দিয়ে থাকে। কিন্তু আমার ধারণা একটা বিশাল একটা অংশ পরীক্ষা দিবে না। তো 2.5 লাখও যদি পরীক্ষা দেয়, সেখানে কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে বাংলা, কে ইংলিশ, এগুলো ব্যাপার না। প্রিলি সবার জন্য সেম, সেম কোশ্চেন। তোমাকে 17,000-এর ভিতরে থাকতে হবে। যদি 17,000 টাকায় 14,000 টাকা হলে তোমাকে 14,000 ভিতরে থাকতে হবে। বা কাটমার্ক কত, 14,000তম হইতে হইলে তোমাকে যত পাওয়া লাগবে অত, 17,000তমের ভিতরে থাকতে 17,000তম যদি হইতে হয়, তোমাকে যত কাটমার্ক পাওয়া লাগবে অত, যত নাম্বার পেলে তুমি 17,000তম হবা অত। ডিপেন্ড করে প্রশ্নের প্যাটার্নের উপরে। প্রশ্ন যদি খুব ইজি হয়, তাহলে অনেক নম্বর উঠে। আর প্রশ্ন যদি তোমার একটু কঠিন হয়, তাহলে একটু নম্বর কম উঠে। আর প্রশ্নের মধ্যে যদি ভুল থাকে বা উত্তর বেশি, তাহলে সেক্ষেত্রে আরো অবস্থা খারাপ, নম্বর আরো কমে যায়। 46-এ 20,000 টাকার কারণে কাটমার্ক কিন্তু অনেক কমে আসছে। তো ডিপেন্ড করবে প্রশ্নের আসলে প্যাটার্নের উপরে। তোমার টার্গেট থাকতে হবে যে প্রশ্ন যেরকম করবো করুক, আমি 14,000 বা 17,000 তোমার এটার ভিতরে আমাকে থাকতে হবে। একটা সুবিধা রেখে ডাক্তারদের জন্য, সুবিধাটা হচ্ছে অন্য ক্যাডার যত ক্যাডার আছে সব ক্যাডারে লোকজনকে, ওদের যতটা সিট, তার চেয়ে অনেক বেশি পরিমাণ পরিমাণ প্রিলি পাস করবে। তার ফলে ওরা রিটেনেও একটা কম্পিটিশনের মধ্যে যাইতে হবে। ডাক্তারদের রিটেনে কোনো কম্পিটিশন নাই। যেরকম রেসিডেন্সিতে একটা কম্পিটিশন আছে, রেসিডেন্সিতে সিট সিট যতটা, ওই সিটের উপরে কি হয় একটা প্রতিযোগিতা হয়। এফসিপিএস এ কোনো কম্পিটিশন নাই, 70% পাইলেই হয়ে যাবে, হ্যাঁ। ডাক্তাররা এরকম একটা সুবিধা এখানে পাচ্ছে যে, যেহেতু এমবিবিএস দের জন্য টেকনিক্যাল ক্যাডারে সিট হচ্ছে 1469, তাহলে 1469 জন যদি আমরা সিট ধরে রাখি, এখন পিএসসি 14,000 টাকা
আর 17,000 টাকার কোনোভাবেই এর ভিতরে 1469 জন এমবিবিএস থাকবে না। পিএসসি 14,000 টাকা এলেও থাকবে না, 17,000 টাকা এলেও থাকবে না, 12,000 টাকা এলে তো আরও থাকবে না, 12,000 টাকা এলে তো থাকবেই না এখানের মধ্যে। যেমন এই বছর 20,000 প্লাস টেকানোর পরেও এমবিবিএস 1,000 প্লাস, বিডিএস 500 প্লাস, এরকমই। এই 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 পরিমাণ ডাক্তার কখনোই প্রিলি পাস করবে না। মানে এই তোমার 14,000 টাকা, 17,000 টাকা, 1469 জন ডাক্তার এইটার ভিতরে থাকবে না এখানের মধ্যে। 12,000, তো 12,000 জন নিলে তো আর এত ডাক্তার আরো কম থাকবে, 500 ডাক্তার থাকবে হয়তো আমাদের তখন, আরো কমে যেতে পারে। তার মানে 1469 জন ডাক্তার কখনোই প্রিলি পাস করবে না। তাইলে পোস্ট তো অনেক বেশি। ডাক্তার প্রিলি পাস করলো কত, কতজনকে পাস করতে চাও তোমরা প্রিলি ডাক্তারকে? কতজনকে পাস করতে চাও? আচ্ছা, আমি একটু বেশি পাস করতে চাই, ঠিক আছে, তো আমি ধরো 1200 জনকে পাস করতে চাই প্রিলি। 1200 জন, 1200 জন ডাক্তার ধরলাম প্রিলি পাস করতে পারছে। পোস্ট তো 1469 জন। ডাক্তার 1200 জনও যদি পাস করে প্রিলি এখানে, তাও তো পোস্টগুলো ফিল আপ হবে না। তো এদের সবাইকে কি করতে হবে? ওই এসসিবিএস এর মতো 5 নম্বর পাইতে হবে। এফসিবি যেরকম কোনো প্রতিযোগিতা নাই, বা 5 নম্বর পাইতে হবে। তবে হ্যাঁ, এফসিবিএস তো 5 নম্বর পাওয়াটাই হলো যে অনেক চ্যালেঞ্জিং। হ্যাঁ, আমি 3বার দিয়েছিলাম পার্ট 1, একবার পাস করি নাই। আমার কাছে জীবনের সবচেয়ে মনে হয় কঠিন পরীক্ষা। অনেক পড়াশোনা করছিলাম অবশ্য, ফাঁকি দিয়ে নেই, পড়াশোনা অনেক করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি তোমার হচ্ছে যে, আনফর্চুনেটলি না, হয়তো আমি আর একটু আমার নিজের হয়তো ঘাটতি ছিল, পাস করতে পারি নাই। তো তাইলে এখানে এই 1200 ডাক্তার যদি প্রিলি পাস করে, এতজন করবে না, তারপর আমি ধরে নিলাম 1200 জন, এরা সবাই লিখিত 5 নম্বর তুলতে হবে। 5 নম্বর কত? 450। 5 নম্বর কত? 450। রিটেনে 900-তে 450 পাইলে পাস। 900 নাম্বার হিসাবটা কিরকম হবে? হিসাবটা হচ্ছে টেকনিক্যাল যারা, প্রথম আসি ইংলিশ 200, জিকে 300, ম্যাথ 100। এটা সবার জন্য সেম, এটা একদম সবার জন্য সেম, এটা বিসিএস টেকনিক্যাল জেনারেল বোথ সবার জন্য সেম। এখানে 600, বাংলা প্রথম পত্রে 100, 700, মেডিকেল সায়েন্স হলে 200। এই হলো 900 নম্বর। এই 900 নম্বরের মধ্যে 450 পাইতে হবে। ডাক্তারদের সুবিধা যেটা, মেডিকেল সায়েন্সের প্রশ্নের মধ্যে তোমার 80% প্রশ্ন, 80% প্রশ্ন, আগে 100%, এখন 80% প্রশ্ন প্রিভিয়াস থেকে আসে, 20% প্রশ্ন নতুন আসতে পারে। 80% প্রশ্ন প্রিভিয়াস বিসিএস এর প্রশ্ন থেকে, 35 থেকে 45 এর যা আসছে এর ভিতর থেকে আসে। আর পিটিওতে আমরা মনে হয় প্রথম যে মেডিকেল সায়েন্স রিটেনও পড়া দিচ্ছি। আমার মনে হয় বাংলাদেশ আর কেউ মেডিকেল সায়েন্স রিটেন পড়ায় না কোথাও। আমরা এই বছর 46 রিটেন ব্যাচে একদম কমপ্লিট মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স ডেন্টাল সায়েন্স দুটি আমরা পড়াই দিচ্ছি। সামনে ইনশাল্লাহ আমরা পড়াবো। তো এই মেডিকেল সায়েন্সের মধ্যে ডাক্তারদের এখানের মধ্যে একদম 120, 30, 40 উঠে। কারণ কোশ্চেন থাকবে ছোট ছোট কোশ্চেন, কিছু একটা লিখলেই ধরো তুমি, তোমার স্টেম থাকলো 80টা স্টেম থাকলো, 80টা স্টেমে আড়াই করে 200। তো মোটামুটি কিছু দু 2-3টা লিখলে তুমি 2 পাবা। তো 2 করে পাইলেই তোমার হচ্ছে যে কিছু কোশ্চেন হতে পারলা না, তো 120, 30, 40 এখানে পেয়ে যায় ডাক্তাররা, এই জায়গার মধ্যে একটা বড় স্কোর করতে পারে। সেজন্য দেখা যায় যে প্রিলি পাস করার পরে পোস্ট যদি যথেষ্ট থাকে, রিটেনে তোমার হচ্ছে যে ফেল করার নজির খুবই কম। এই জন্য মুরব্বীরা বলছে যে প্রিলিতে পাস করা খুবই কঠিন, রিটেনে ফেল করাও খুবই কঠিন। কেউ যদি নিজে নিজে যদি না চায় যে আমি হচ্ছে যে পরীক্ষা দিব না, আমি সাদা খাতা রাখবো, এরকম হলে পসিবল। আদারওয়াইজ রিটেনে ফেল করা ডাক্তারদের পক্ষে খুবই কঠিন। এটা যদিও চোখ বন্ধ করে লিখে, তাও হচ্ছে তোমার পাস করার চান্সই থাকবে এখানে। তো এইটা দেখো যে অন্য কেউ তো এরকম প্রিভিলেজ পায় না যে প্রিলিমিনারি পাস করলেই ক্যাডার, এটা অন্য অন্য কারো পক্ষে এই অপরচুনিটি কেউ পাচ্ছে না, ডাক্তাররা পাচ্ছে। এখন কারো মাথা যদি এরকম প্রশ্ন আসে যে আমি হচ্ছে এখন যেহেতু আমার সময় কম, সময় আসলে খুব একটা কমও না, পিএসসি যেহেতু বলছে মেতে পরীক্ষা নিবে, তাহলে মানে আমরা ধরে নিতে পারি জুনে পরীক্ষা হবে। আর মেতে পরীক্ষা নিলেও মে মাসের লাস্ট উইকে যদি পরীক্ষা হয়, তার মানে এখনো প্রায় 6 মাস সময় আছে। মানে এটা খুব কম সময় না, এটা অনেক সময়। তো তুমি যদি প্রস্তুতি নিয়ে যদি এক্সাম দাও, পাশ করার জন্য 50-50 তোমার চান্স থাকবে। কিন্তু প্রস্তুতি যদি না নাও, তুমি ফেল যে করবে একদম 100% শিওর, কোনোদিন পাস করতে পারবে না। কারণ প্রিলিমিনারি তোমার সেখানে ব্লাফ মারার কোনো সুযোগ নেই। হুম? এখানে আন্দাজের মধ্যে দিতে প্রিলি পাস করার কোনো সুযোগ নেই, পড়াশোনা করেই প্রিলি পাস করতে হবে। কারণ তুমি সবার সাথে কম্পিটিশনে জিতেই তোমাকে আসতে হবে। এখানে আমাদের কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে কৃষিবিদ, এগুলো দেখার কোনো সুযোগ নাই। এখন আসো, আমি ডাক্তারদের কথা যদি বলি, এখানে আমরা কেউ ইন্টার্নি করি, কেউ ট্রেনিং করতেছি, অনেকের জন্য অনেকে পড়াশোনা কিছুই করে নাই, বিশেষ খুব কঠিন লাগে। এর একটা ক্রিকেট ম্যাচের প্রথম ইনিংসের স্কোর কার্ড, এখানে অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিং করে 434 রান করছিল। এটাও একটা ওয়ান ডে ম্যাচ, 50 ওভারে। এই ম্যাচে প্রতিপক্ষ হলো সাউথ আফ্রিকা। এখন এরকম একটা ম্যাচের ফলাফল কি হতে পারে? অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিং করে 434 করে ফেলছে,
এরকম একটা ম্যাচের মধ্যে কেমন ফলাফল হতে পারে? রিটেনে সাবজেক্ট ভিত্তিক পাস করতে হয় না, সব মিলে 450, টোটাল 450। তো কোনো সাবজেক্টে 30-এর কোম্পানি যোগ হবে না, মোট নাম্বারের মধ্যে যোগ হবে না। একজন বলছে সাউথ আফ্রিকা জিতে গেছে, ওনারা কয় আমরা আসছি মাত্র বিসিএস এর ওয়েবিনার করতে, উনি আবার ক্রিকেট ম্যাচ নিয়ে কথা বলতেছে। আচ্ছা, এই ম্যাচটা নিয়ে এই জন্য বলতেছি, এটা আমার দেখা তোমার ক্রিকেট ইতিহাসের অন্যতম উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ। আর তখন এরকম ধুমধারাক্কা ছক্কার সময় ছিল না, তোমার ব্যাটসম্যানরা এত সুবিধা পাওয়া এগুলো ছিল না তখন। তবে হ্যাঁ, এইটা যে পিচে খেলা হয়েছে, পিচ তোমার ব্যাটিং বান্ধব পিচ ছিল, এটা ট্রু। কিন্তু এরপরও একটা দল যখন প্রথম ব্যাটিং করে 434 করে ফেলবে, পরবর্তী টিমের ওদের মনে হবে এই রানটা চেস করা পসিবল না, আমরা কনফার্ম হেরে গেছি, একটা কাজ করি আমরা আস্তে ধীরে খেলি, কোনো মতে 350 করি, তাহলে আমরা সম্মানজনক এটা পরাজয়, বা 320-30 হলে করি, যাতে সম্মানজনকভাবে আমরা পরাজয় বরণ করতে পারি। এই ম্যাচে সাউথ আফ্রিকান ক্যাপ্টেন সে বলল যে 434-এর পরে বললো আমরা ম্যাচটা জেতার সিদ্ধান্ত নিচ্ছি, প্রথম থেকে দুমদারাক্কা মারি হবে, শুধু প্রথম থেকে মারি হবে, দরকার লাগলে আমরা 100 রানের ভিতরে অল আউট হয়ে যাব, দরকার লাগলে আমরা 134 রানে অল আউট হয়ে 200 রানে হারবো আমরা, কিন্তু তবুও আমরা প্রথম থেকে ম্যাচ শুরু করবো, অ্যাটলিস্ট জেতার একটু চান্স থাকবে। কিছুদিন আগে বাংলাদেশ তোমার হচ্ছে যে এশিয়া কাপে মনে হয়, তাই না, একটা ম্যাচ একটু মাঠ দিলেই মনে হয় বাংলাদেশ জিতার চান্স থাকতো, কিন্তু আমাদের খেলোয়াড়রা ঠেকাই দিছিল, কোন ম্যাচটা জানি এটা, মনে আছে তোমাদের? আমি ক্রিকেট একটু কম ফলো করি এখন, যেটা নিয়ে খুব সমালোচনার মধ্যে পড়ছিল ওরা, মানে একটু ম্যাচ ম্যাচ শুরু করলে জিতার একটা চান্স থাকতো, এটা বিশ্বকাপে নাকি তোমার এশিয়া কাপে, কোন কাপে জানি কিছুদিন আগে, ভুলে গেছি, আফগানিস্তানের সাথে, বাংলাদেশ আফগানিস্তানের সাথে, আচ্ছা আফগানিস্তানের সাথে ম্যাচের মধ্যে, এখানে মধ্যে হ্যাঁ, একটু T20 ওয়ার্ল্ড কাপের মধ্যে, রাইট, একটু ম্যাচ শুরু করলে, তাহলে দেখো ওরা আগে থেকে চিন্তা করে সম্মানজনক পরাজয় হতো, সে যদি একটু ম্যাচ শুরু করতো অ্যাটলিস্ট জেতার চান্স তো থাকতো তোদের। হ্যাঁ, ওরা কিছু প্রধানত করে ঠেকা রেখে গেলে একদম ধরো ইয়ে করে দিচ্ছে, এইটাই হচ্ছে তোমার একজন ক্যাপ্টেনের বা প্লেয়ারদের মেন্টাল যে সেট আপটা, এইটাই পার্থক্য, সাইকোলজিক্যালি আগানো, আমাদের প্লেয়াররা সাইকোলজিক্যালি একটু ডাউন, ওরা খুব সম্মানজনক পরাজয়, তো পরাজয় হলে কি হতো, তুই তো এমনি বাদ। তাহলে কারো হচ্ছে ড্রিম থাকে, কারো প্ল্যান থাকে, মানুষ বলে আমার একটা স্বপ্ন আছে এটা করবো, কেউ বলে আমার প্ল্যান আছে, কোনটাই বেশি শক্তিশালী? প্ল্যান থাকাটা বেশি শক্তিশালী ড্রিম থাকার তুলনায়, রাইট? ড্রিম থাকলেও ড্রিমের সাথে প্ল্যান থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যখন প্ল্যান থাকে তখন তখন আমরা জানি কাজটা কিভাবে আমাদেরকে করতে হবে। আমি ধরে নিচ্ছি আমার সেশনে তোমরা যারা জয়েন করছো, তোমরা বিসিএস আগে কখনোই পড়ো নাই, টোটালি তুমি একদম শূন্য, কিন্তু তুমি বিশ্বাস করতেছো যে এই 5 মাস আমি পড়াশোনা করব এবং পড়াশোনা করলে সম্ভব, প্রথমে বিশ্বাস, এরপরে হচ্ছে তুমি পারবা কি পারবে না, আগে বিশ্বাস করতে হবে যে আমি এটা পারবো, এরপরে দেখা যাবে ফলাফলটা কি হয়। শূন্য থেকে যদি শুরু করতে হয়, এবং যেহেতু হাতে সময় যদি আমরা 5 মাস বা 6 মাস যদি ধরি, তাহলে যে মে জুন থেকে শুরু করছে, ওর প্রস্তুতি তোমার প্রস্তুতি সেম হবে না, একই স্ট্র্যাটেজি দিয়ে তুমি এখন এখানে ম্যাচ জিততে পারবে না, তোমাকে কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। আবার কেউ কেউ আছে ইউনিভার্সিটিতে যারা পড়ে, ওরা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে বিসিএস প্রস্তুতি নেয়, অনেক আগে থেকে বিসিএস প্রস্তুতি নেয়। ডাক্তাররা হচ্ছে এরকম বিলাসিতা করার সুযোগ নাই, ডাক্তার অনেক পরে বিসিএস প্রস্তুতি শুরু করতে হয়। এখন তার মানে তুমি ওদের সাথে পাল্লা দিলে পারবা না, তোমাকে একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, যারা এখন যারা প্রস্তুতি নিবে। তো শূন্য থেকে শুরু করার জন্য প্রথমে তুমি যে কাজটা করবা, 35তম থেকে 46তম বিসিএস পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, সবগুলো পরীক্ষার তুমি জব সলিউশন বই থেকে তুমি সলভ করে ফেলবা, অথবা পিটু একাডেমির ওয়েবসাইটে গেলে তুমি একটু কোর্স ওয়াইজ যাবা, একটু পিছনের দিকে গেলে তুমি একটা কোর্স পাবা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ, হ্যাঁ, ওটার মধ্যে ঢুকে তুমি ওখান থেকে ব্যাখ্যা সহ তুমি কোশ্চেনগুলো সলভ করে ফেলবা, পারবার না পারো জাস্ট তুমি একটু সাবমিট করলা, তুমি জাস্ট সলভ করলে একটু, তার ফলে যেটা হবে তোমার একটা আইডিয়া হবে যে বিশেষ পরীক্ষাতে প্রশ্ন কেমন আসে, বিষয়ভিত্তিক তোমার নিজের একটা আইডিয়া হয়ে যাবে, তুমি বুঝে যাবা যে কোন টপিক থেকে প্রায় প্রশ্ন আসে, কোনটা থেকে তেমন আসে না, তুমি ভালোভাবে তুমি বুঝতে পারবা। আমরা তোমাকে একটা অ্যানালাইসিস শেয়ার করব, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। আর এখানে আলোচনার কোথাও কোনো স্ক্রিনশট বা কিছু নিতে হবে না, এই রেকর্ডিংটা ইউটিউবে তোমরা পাবা, এই স্লাইডগুলো P2 এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা আজকে রাতে তোমাদেরকে দিয়ে দিব, তুমি এখানে নোট ফোট কোনো কিছু করতে হবে না, শুধু মনোযোগ দিয়ে শুনো যে এখানে আমরা কি করতে চাচ্ছি। আমরা যদি একটু অ্যানালাইসিসটা দেখি, আচ্ছা এখানে আমাদের অ্যানালাইসিসটা হচ্ছে যে 45 বিসিএস পর্যন্ত, আমরা কয়েকদিন পরে এটা ফুল আপডেট করে 46 পর্যন্ত আমরা অ্যানালাইসিসটা তোমাদেরকে শেয়ার করে দিব, তাও আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানের মধ্যে পেয়ে যাবা। আর বাজারে বই কিনতে পাওয়া যায়, যেখানে এরকম প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিসের বই আছে, তোমরা ওরকম একটা কিনে নিতে পারো। তাহলে তোমার প্রথম কাজটা হলো এইটা, এইটা মাস্ট,
সবাই কাজটা আগে করবা, যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোন টপিক থেকে প্রিভিয়াস বিসিএসগুলোতে কত নম্বরের প্রশ্ন আসছে, নিজের মতো করে একটা এস্টিমেট করবা, তাহলে এখান থেকে সর্বনিম্ন এতটা থেকে সর্বোচ্চ এতটা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। এখানে ফোনগুলো খুব ছোট, আমি টপিকগুলো পড়বো না সবগুলো, কারণ এই পিডিএফটা তোমাদেরকে আমরা দিয়ে দিব। প্রথমে দেখো যে বিসিএস বাংলা ভাষা মানে বাংলা ব্যাকরণ থেকে কি কি টপিক দেখি: প্রয়োগ অপপ্রয়োগ, বানানো বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক, বিপরীতার্থক। এই টপিকগুলো থেকে আগের বিসিএসগুলোতে কয়টা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 40 আসছে একটা, দুটি না চারটা, 43 কম আসছে, হ্যাঁ। ব্যালেজি স্পেশাল ছিল, ওইদিকে না যায়, 41 দুটি আসছে মাত্র বানানো বাক্য শুদ্ধি থেকে, ওগুলো থেকে আসে নাই। সাম্প্রতিক বিসিএসগুলো যদি তোমরা যদি খেয়াল করো, তাহলে দেখবা যে এই টপিকগুলো থেকে মানে বিরোচন পার্ট থেকে সবসময় 4 থেকে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে তুমি পাবা। ধ্বনীয় বর্ণ যদি একসাথে চিন্তা করি, তো ধ্বনীয় বর্ণ থেকে তুমি এখান থেকে 2 থেকে 3 নম্বর পাবা। শব্দ থেকে তুমি 1 থেকে 2 নম্বর, পদ প্রকরণ থেকে 1 থেকে 2, বাক্য প্রকরণ থেকে 1 থেকে 2, প্রত্যয় থেকে 1, সন্ধি থেকে 1, সমাস থেকে 1, এরকম একটা তুমি এস্টিমেশন এখানের মধ্যে পাবা। সিলেবাসের বাইরে থেকে কিছু টপিক আসে, তোমার অনুসর্গ উপসর্গ, নত্য সত্য। অনুসর্গ উপসর্গ থেকে একবার প্রশ্ন, তোমার 3বার প্রশ্ন আসছিল। নত্য সত্য থেকে একবার প্রশ্ন আসছিল। আর এক কথা প্রকাশ থেকে প্রশ্ন আসে, বাগধারা এগুলো থেকে প্রশ্ন আসে। এটা আমি সব পুরোটা পড়তেছি না, জাস্ট তোমাকে দেখাইলাম যে এরকম একটা অ্যানালাইসিস তুমি হচ্ছে দাঁড় করাবা। এইরকম একটা ফাইল আমরা তোমাদেরকে এইটা আজকে দিয়ে দিব, আর 46টা অ্যাড করে আমরা কয়েকদিন পরে আপলোড করে দিয়ে দিব আমাদের বিটিও অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, হ্যাঁ। অথবা তোমার বাজার থেকে বিভিন্ন বই আছে, তবে বিভিন্ন বইয়ের মধ্যে তোমার কিছু এদিক সেদিক তুমি তুমি হইতে পারে এখানে মধ্যে, আমরা হিসাব করার সময় হয়তো একটু এদিক সেদিক হয়তো ভুলে গেছে, এরকম হতে পারে। কিন্তু ওভারঅল তুমি টপিকগুলো আইডিয়া পেয়ে যাবা যে কত নম্বর প্রশ্ন এখানে আসতে পারে। এটা একদম প্রথমে তোমাকে করে ফেলতে হবে, এটা এটা মাস্ট। এটা বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন অ্যানালাইসিসটা করা। তাই তুমি বুঝবে কি পড়তে হবে কি পড়তে হবে না, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এটা প্রথমে তুমি করে ফেললা, করে ফেলার পরে তুমি যে কাজটা করবা, এখন আমরা আবার বিসিএস প্রিলির সিলেবাসে আসি। তাহলে সিলেবাসের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ এখানে? দেখো, সিলেবাসের মধ্যে সবচেয়ে বেশি যে নম্বর দুটা সাবজেক্ট, সেটা হলো বাংলা এবং ইংরেজি। 35 35 কত 70, বাংলা ইংরেজি থেকে 70 নম্বর। জিকে বাংলাদেশ 30, আন্তর্জাতিক 20, 50। ডাক্তারদের খুবই উইক জোন, ডাক্তারদের উইক জোন, সবার জন্য না, কিছু ডাক্তার আছে ওরা খুবই ভালো আন্তর্জাতিক বাংলাদেশ এগুলো জানে। গণিত মানুষের দক্ষতা 30, গণিত ডাক্তারদের উইক জোন, অনেক ডাক্তারের, সবার না, যারা টিউশন করছে অনেক তাদের জন্য ভালো। কম্পিউটার মোটামুটি পারে সবাই। বিজ্ঞান ডাক্তারদের জন্য স্ট্রং জোন। ভূগোল দুর্যোগ মোটামুটি ডাক্তারদের জন্য ভালোই পারে ডাক্তাররা, যেহেতু সামাজিক বিজ্ঞান পড়ছিল হাই স্কুলে, ওখানে কিছু জিনিস পড়ছে। নৈতিকতা মূল্যবোধ সুশাসন এখানে হলো 10। আগে ছিল 120, এখানের মধ্যে গণিত মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে তোমার 30, কম্পিউটার 15, বিজ্ঞান 15, এখানে 60। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে কারোর জন্য এটা খুব কমফোর্ট জোন, তবে ডাক্তাররা ম্যাথ না করতে ভুলে গেছে কিছু জিনিস। তারপরে তোমার এখানের মধ্যে ভূগোল 10, নৈতিকতা থেকে 10, তাহলে এখানের মধ্যে 20। এগুলো 80, 11 হলো 120, টোটাল হচ্ছে যে 200। এই 200 নম্বরের মধ্যে আমরা এমন একটা প্ল্যান করব যাতে করে আমরা 120-র আশেপাশে যাতে আমরা থাকতে পারি। আমি এখানে একটা প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। এই প্ল্যানটা যদি তোমার পছন্দ হয় তুমি এটা ফলো করো। সেই প্ল্যানটা তুমি কিছুটা কাস্টমাইজ করতে পারো। তো আমি হয়তো বলছি এই সাবজেক্টে 12 নম্বর, তুমি হয়তো চিন্তা করলে এখানে আমি 14 পাইতে পারি। আবার চিন্তা করলে আমি বলছি এখানের মধ্যে 12, তুমি চিন্তা করলে আমি এটা পারবো না ভাই, আমি এটা 10। এরকম একটু 2 নম্বরে এদিক সেদিক হইতে পারে এটা, হ্যাঁ, ব্যক্তি, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। এখন আমি ওভারঅল সবার জন্য একটা আইডিয়া দিচ্ছি। তাহলে প্রথমে আমরা কোন কোন সাবজেক্টে ফোকাস করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ইউটিউবে আমার ভিডিও দেখো মোটামুটি, সেখানে আমি অসংখ্যবার বলছি যে বিসিএস প্রিলির দাবার ঘর হচ্ছে ম্যাথ, অসংখ্যবার বলছি এটা। কিন্তু এই কথাটা আবার তোমার ধর স্টেরয়েড, যেটা অ্যালার্জি কোনো কন্ডিশনে লাইফ সেভিং, আবার একটা মানুষের বডিতে ইনফেকশন আছে, ওর স্টেরয়েড দিলে সেটা কি হবে, এটা এটা একদম ড্যামেজ হয়ে যাবে, তাই না? ও তো ঘাটা শুকা মানে ইনফেকশন ফুল বডিতে স্প্রেড করবে, এটা সেপ্টিসিমি হয়ে যেতে পারে, ডেঞ্জারাস অবস্থা হয়ে যেতে পারে এটা। আবার তোমার হচ্ছে যে আমরা যে কোনো ইকুইড, তোমার হচ্ছে অনেক কন্ডিশন স্টেরয়েড ইউজ করি, অ্যালার্জি কন্ডিশন স্টেরয়েড ইউজ করি, অনেক সময় সে ভালো কাজ করে। এখন কোন ওষুধ কিসে ব্যবহার করবো, এটা তো একটা স্টেরয়েড খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ, লাইফ সেভিং ড্রাগ, খুব গুরুত্বপূর্ণ একটা ড্রাগ আমাদের জন্য, এটা ছাড়া তো অচল একদম। কিন্তু এরপর আমরা এটা কনসাসলি ইউজ করতে হয়। এখন ম্যাথ এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, কিন্তু যারা শেষ সময়ে প্রস্তুতি শুরু করে তারা যদি ম্যাথে বেশি সময় দিতে যায়, তুমি ডুবে মরবা। কারণ শুধুমাত্র ম্যাথের 15 নম্বরে ভালো করার জন্য যদি তুমি চিন্তা করো এখানে আমি 12-13 তুলতে চাই, তোমাকে মিনিমাম 2 মাস সময় দিতে হবে এখানের মধ্যে, 1.5 থেকে 2 মাস। এত বিলাসিতা করার সুযোগ নাই।
15 নম্বরের জন্য 2 থেকে 3 মাস বিলাসিতা করার কোনো সুযোগ নাই। এই সুযোগ কাদের আছে? যারা মে জুন থেকে প্রস্তুতি নাই। তুই মে জুনে যদি আমার ওয়েবিনার শুনে, তখন আমি বলবো ম্যাথ বেশি করে করতে হবে। এখন বলবো না ভাই ম্যাথ এখন ম্যাথে এখন পা দিবা তুমি শেষ হয়ে যাবে। ভাই ম্যাথ একদম করবো না, করবা, সামনে আমি তোমাকে একটা গাইডলাইন দিচ্ছি। তুই ফোকাস দিবে মেন্টাল অ্যাবিলিটিতে। যে আমরা আমাদের পিটিওর ক্লাস প্রোগ্রামটার মধ্যে মেন্টাল অ্যাবিলিটি লাইভ ক্লাস দিচ্ছি, বাট ম্যাথের লাইভ ক্লাস দেই নাই, মেনলি রেকর্ডিং ক্লাস দিব। আর যদি পরীক্ষা জুনে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিছু লাইভ ক্লাস দিব। তাও আমরা খুব হাই ইল্ডিং ধরো 35 থেকে 40টা টাইপের ম্যাথ করা দিব, যাতে করে অন্তত তোমার 9-10 নম্বর কমন পাইতে পারে। এখন একজনের প্রশ্ন করছে, একজন বলছে যে ভাই আমি ম্যাথ খুব ভালো পারি, মাহবুব আলম, ও ম্যাথ খুব ভালো পারে। তো এখন এখানে আমাদের 3 রকমের স্টুডেন্ট আছে, যে ম্যাথ আগে থেকেও ভালো ছিল, এখনো ভালো। মাহবুবা হচ্ছে আগে ভালো ছিল, এখনো ভালো। ও ম্যাথ হচ্ছে যে তোমার একটু দ্রুত ম্যাথ রিভিশন দিয়ে ফেলবে, যে কোনো একটা বই থেকে ম্যাথ করে ফেলবে। আমরা কেউ কেউ ম্যাথ ভালো ছিলাম আগে, কিন্তু এখন ভুলে গেছি। তাহলে এরা আগেও ভালো ছিলাম না, এখনো ভালো না, এরা এই দুটা ক্যাটাগরি খুব গুরুত্বপূর্ণ। তো এখানে তোমরা যারা ডক্টর তোমরা মোটামুটি প্রায় এখানের মধ্যে ম্যাক্সিমাম তোমরা জিপিএ 5 পাওয়া। ম্যাক্সিমাম তুমি জিপিএ 5 যদি জিপিএ 5 যদি পাইছো, তার মানে তুমি এত তো ভালো ছিলাই তুমি, হ্যাঁ। একদম এত ভালো ছিল না এরকম ডক্টর আসলে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, গত 5 বছরে ম্যাথ একদম প্র্যাকটিস না করার কারণে আমাদের একটা ভয় ঢুকে গেছে, হ্যাঁ। হিসাব নিকাশ কিন্তু আমরা সবাই মোটামুটি ছোটবেলায় তোমার একদম ম্যাথে খারাপ এরকম কোনো ডক্টর মনে হয় না এখানে পাওয়া যাবে। হুম। টুকটাক 2 জন থাকতে পারে যারা আগে ভালো ছিল। আমি তো মাহবুবের মতো যারা আছে ওদের জন্য সমাধান বলে দিচ্ছি, পরে যে কোনো একটা বই থেকে ম্যাথ প্র্যাকটিস করে নেবে দ্রুত গতিতে, ওদের সমস্যা নেই। যারা আগে ভালো ছিল এখন ভুলে গেছে, ওরা হচ্ছে কোথাও ম্যাথ কোর্স করতে পারে, তবে চেষ্টা করতে হবে যাতে টাইম এখানে টাইম কিল যাতে না হয়। নো লাইভ ক্লাস, লাইভে এত ম্যাথ করার সুযোগ নেই তোমার। তুমি রেকর্ডিং সেকশন দেখবা, তুমি টেনে টেনে দেখবে একটু, হ্যাঁ, যাতে করে তোমার টাইম বেশি নষ্ট না হয়। বিসিএস যে কোনো ম্যাথ বই থেকে তুমি ম্যাথ সলভ করে ফেলতে পারবা এখন। তাহলে তোমার মনে পড়ে যাবে জিনিসটা। যারা ম্যাথকে ভয় পাও, আগে ভালো না এখনো ভালো না, ম্যাথ নিয়ে তোমার প্ল্যান বাদ। টার্গেট রাখবা 5 থেকে 6 বা 5। ভাই কি করবো, টার্গেট কেমন করবো? না আসতে দি সামনে কি কি টার্গেট রাখবা দেখো। ম্যাথের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, প্রত্যেকটা টপিক থেকে তোমার প্রশ্ন আসে এখানের মধ্যে। পাটিগণিত দেখো লসাগু গসাগু বাস্তব সংখ্যা সবসময় 1 নম্বর প্রশ্ন আসে, শতকরা থেকে 1 নম্বর প্রশ্ন আসে, লাভক্ষতি থেকে 1 নম্বর প্রশ্ন আসে, সরল যৌগিক মুনাফা 1 নম্বর প্রশ্ন আসে, অনুপাত সমানুপাত 1 নম্বর আসে, বীজগাণিতিক সূত্রগুলো 1 নম্বর আসে, উৎপাদক কম আসে, সরল দ্বিপদী 1 নম্বর আসে, অসমতা 1 নম্বর আসে, সরল সরল সমীকরণ 1 নম্বর আসে, লগ সূচক, সূচক একটা লগ একটা, সমান্ত গুণোত্তর 1 নম্বর প্রশ্ন আসতেছে। তার মানে এখন তুমি চয়েস করবে, দেখো জ্যামিতি থেকে এই যে তোমার রেখাকোণ ত্রিভুজ থেকে 1 নম্বর প্রশ্ন আসে, আরো বেশি আসে এখানে, চতুর্ভুজ বহুভুজ থেকে প্রশ্ন আসে, বৃত্ত থেকে আসে, মোট সব টপিক থেকে মোটামুটি 1 নম্বর প্রশ্ন আসে। তাহলে যারা ম্যাথ ভয় পাও, তুমি বিন্যাস সমাবেশ সম্ভবত বাদ, তোমার দরকার নেই এটা। বিন্যাসে কিছু এক লাইনের কিছু অঙ্ক আছে, হ্যাঁ। আমাদের ইউটিউবে মনে কিছু ভিডিও আছে, যেগুলো দেখলে হবে, কিছু এক লাইনের কিছু বিন্যাসের অঙ্ক আছে, এক লাইন এমনি দেখলেও পারা যায়, মানে বাচ্চারাও পারবে, এরকম গুলো করলে করতে পারেন, আদারওয়াইজ কঠিনগুলো বাদ। সেট তো সোজা। এখন তুমি এখানে সিলেক্ট করো যে তোমার কমফোর্ট জোন কোনটা। ভাই আমি বীজগণিত ভালো পারি, তো বীজগণিত তুমি ধরো, তুমি এখানে লগ লগ নাও, সূচক নাও, তুমি ধারা নাও, হ্যাঁ। লগ সূচক ধারা করো। তারপর তুমি হচ্ছে যে সরল সরল সমীকরণ তো শুদ্ধি পরীক্ষা দিয়ে করে ফেলতে পারবা। তুমি হচ্ছে বীজগণিত সূত্রাবলী সহজ, এটা ধরো তুমি, হ্যাঁ। রেখাকোণ ত্রিভুজ সহজ আছে, এটা ধরো। এটা তুমি কিছু টপিক সিলেক্ট করো, বাস্তব সংখ্যা লসাগু গসাগু, শতকরা লাভ ক্ষতি, তুমি কিছু টপিক সিলেক্ট করো যে আমি এই 7-8টা টপিকই পড়বো, শুধু সব করবো না, শুধু এই গুনে গুনে এই 7 থেকে 8টা টপিক পড়বো। এখানে আমি 5 থেকে 6 নম্বর আমি আমি কনফার্ম করবো। এরকম সেট সহজ একটা টপিক সেট করো, এরকম, হ্যাঁ। সেট ফাংশন এরকম তুমি তোমার এটা আমি বলে দিব না, তুমি ঠিক করো তুমি কোনটা কোনটা পড়বা। এই 7-8টা টপিক পড়বা, এগুলো থেকে তোমার হচ্ছে যে 5-6 নাম্বার তুমি কমন ফলাবা, হ্যাঁ। এটা তোমার উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করলে তুমি ফেল করবা, কোনো দরকার নেই। তুমি ফোকাস করবা মেন্টাল অ্যাবিলিটিতে। মেন্টাল অ্যাবিলিটিতে এখানে যে টপিকগুলো আছে, সব টপিক থেকে মোটামুটি তোমার প্রশ্ন আসে, হুম। আর তুমি যদি প্রিভিয়াস বিশেষ প্রশ্ন সলভ করে দেখবে যে এখানে কি একটা প্যাটার্ন আছে, কমন কিছু প্রশ্ন আসে স্পেলিং ল্যাঙ্গুয়েজ প্রবলেম সলভিং থেকে। নিউমেরিক্যাল অ্যাবিলিটির মধ্যে দেখবা যে দশমিকের তোমার হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ থেকে সবসময় প্রশ্ন আসে। তোমার স্পেশালাইজেশনের মধ্যে দেখবে যে এক লোক পূব দিয়ে গেছে, উত্তর দিয়ে গেছে, এখন এখন কতটুকু আছে, এই টাইপের প্রশ্ন, হ্যাঁ। যান্ত্রিক দক্ষতার মধ্যে দেখবো তুমি হচ্ছে যে ওই স্ক্রু ড্রাইভার, কপিকল লিভার, ওই ঘুরে ফিরে এগুলো থেকে প্রশ্ন আসবে। তারপর মেন্টাল অ্যাবিলিটি তুমি যদি একটু ইফোর্ট দাও, এখানের মধ্যে তোমার পক্ষে ভালো করা সহজ। বাজারে যে কোনো একটা ভালো একটা গাইড থেকে যেটা পছন্দ তোমার, তুমি পড়ে ফেললেই হয়ে যাবে। বা পিটিও থেকে ভর্তি হলে তুমি পিটিও লেকচার ফলো করলে এনাফ, আর কিছু করা লাগবে না। তাহলে তোমার কাজটা আসলে নিজের স্ট্রং জোন উইক জোন আইডেন্টিফাই করা।
এক একজন এক এক রকম, যে কেউ আমরা কেউ আছি ম্যাথে খুব ভালো এখানের মধ্যে, আবার কেউ আছে দূর ম্যাথ ভালো লাগে না, এরকম আমরা অনেকে আছি। এটা তুমি তোমার মতো করে তুমি প্ল্যান করো। আমরা এখানে কেউ কেউ আসি মেডিকেলে থাকতে বিয়ে সাহিত্য কেন্দ্রের সদস্য ছিলাম, বই পুস্তক পড়তাম, পত্রিকা পড়তাম, কো কারিকুলার অ্যাক্টিভিটি করতাম, আর কেউ কেউ শুধুমাত্র আমরা হচ্ছে মেডিকেলের বই ছাড়া কিছু পড়তাম না। অনেক রকমের লোকজন আমরা আছি। তাহলে তুমি তোমার মতো করে আইডেন্টিফাই করো যে তুমি কোনটাতে ভালো, কোনটা তুমি দুর্বল। তো এখানের মধ্যে ইউজুয়ালি সায়েন্স ফ্যাকাল্টি থেকে যারা হচ্ছে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করে, সেটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, কিছু দুর্বলতা থাকে কমনলি, সেটা ইংরেজি বাংলা জিকে। সবার না, সবার নাই। তোমরা এখানে অনেকে আছে ইংলিশে খুব ভালো, তোমরা এখানে অনেকে বাংলাতে খুব ভালো, ইভেন অনেকে বাংলাতে লেখালেখি করো, হ্যাঁ। আমরা এখনো বাংলাদেশে যদি টপ সাহিত্যিকদের কথা বলে, ডাক্তাররা সবসময় থাকে এখানের মধ্যে, অবশ্যই থাকে ডাক্তাররা। তার জিকে এখন এটা কেন হচ্ছে, কারণ আমরা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আমরা জিকে তেমন একটা পড়ি না, মেডিকেলে আমাদের এগুলো লাগে না এগুলো। আমরা মেডিকেলের আটের ভিতরে দিতে আমাদের অবস্থা খারাপ, জিকে পড়ার টাইম আছে না আমাদের, এই জন্য আমরা এগুলো একটু উইক। কিন্তু একদম পারে না বিষয়টা এরকম না, কারণ আমরা এগুলো একসময় এগুলো পরে আমরা জিপিএ 5 পেয়েছিলাম। এরপরও ধরে নিচ্ছি ঠিক আছে, আমাদের জন্য এটা একটা ডিসকমফোর্টের জায়গা। প্রস্তুতি শুরুতেই তুমি এমন টপিক দিয়ে শুরু করবা যেগুলো থেকে কনফার্ম কমন আসবে, খুব কঠিনও না, নম্বরও বেশি, এক বসাতে পড়ে ফেলা যায়, এত বুঝারও কিছু নাই। এরকম টপিক আগে আগে পড়বা। এরকম টপিক পড়লে কি হবে, তোমার মনোবলটা বাড়বে। নাহলে পরে তুমি ডিমোটিভেটেড হয়ে যাবা, কিন্তু এত কঠিন কেন, ওর মাথার মধ্যে কিছু ঢুকতেছে না। আমি পোস্ট গ্রেড প্রস্তুতি শুরু করতে কাউকে সেম কথাটা বলি, আমি একটু সহজ কিছু দিয়ে শুরু করো, যদি তুমি ভালো পারো শুরু করো। প্রথমে কঠিন কিছু দিয়ে শুরু করলে কি হবে, তোমার প্রথমে তুমি মন খারাপ হয়ে যাবে, ওই কিছু পারে না, বুঝে না কিছুই। এই জন্য নিজের যেটা কমফোর্ট জোন সেটা দিয়ে শুরু করো, আগে একটি স্পিড নিয়ে আসো। তুমি বাংলা ইংরেজি দিয়ে শুরু করতে পারো। তাহলে এই বাংলা ইংরেজির মধ্যে কোন কোন টপিক এখানের মধ্যে সহজ, আসি আমরা। বিসিএস প্রিলিতে যে দুই সাবজেক্ট থেকে সবচেয়ে বেশি নম্বর আসে, তার মধ্যে একটা হচ্ছে বাংলা। কত নম্বর আসে? 35। এই 35-এর মধ্যে তুমি যে গোছের প্রস্তুতি নাও, তুমি 25+, এখান থেকে ওগুলো কঠিন কিছু না। ভাই অনেকে যে 20-22 পাচ্ছে, বেশিতে তুলতে পারতেছে না, কারণ ওরা ওদের মনোযোগ অন্য অনেক কিছুতে বেশি দিয়ে দিচ্ছে, সেই জন্য এরা পাচ্ছে না। কিন্তু তুমি একটু মনোযোগ দিয়ে কেন্দ্রীভূত করে দেখবে, এখান থেকে তুমি 25+ তুমি পাবা। এখন বাংলা ব্যাকরণ থেকে আসে পরীক্ষায় 15, সাহিত্য থেকে 20, সাহিত্য থেকে বেশি নম্বর আসে। বাংলা ব্যাকরণ এখন প্রথম দিকে, এখন শুরু করলে যদি ব্যাকরণ দিয়ে শুরু করি, মাথার মধ্যে অনেক কিছু ঢুকবে না। মাথার মধ্যে কি এত কঠিন কেন বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ অনেকের জন্য একটা আতঙ্কের নাম, হ্যাঁ? এত কঠিন লাগে কেন? হ্যাঁ, ধ্বনি শব্দ বর্ণ শব্দ, হ্যাঁ, সন্ধি সমাস এত কঠিন লাগে কেন? সেজন্য আমরা শুরু শুরু করতে হবে সাহিত্য দিয়ে। সাহিত্যতে অ্যাটলিস্ট কঠিন কিছু নেই, তুমি একবার সাথে অনেকটুকু পড়ে ফেলতে পারবা। সাহিত্য তুমি কি পড়বা? বাংলা সাহিত্যের মধ্যে টোটাল নম্বর হচ্ছে 20, প্রাচীন মধ্যযুগ হচ্ছে 5, আধুনিক যুগ হচ্ছে 15। প্রাচীন মধ্যযুগটা হলো ছোট, দুদিনে পড়ে ফেলতে পারবা। তাই প্রাচীন মধ্যযুগ তুমি পড়ে ফেললা ধুমধাম, প্রথমে পড়ে ফেললা। আধুনিক যুগে কি পড়বা? কিছু টপিক আছে যেগুলো থেকে সবসময় প্রশ্ন আসে, ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, চলচ্চিত্র এবং পত্রপত্রিকা, এগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। এখন আসে পিএসসির কিছু প্রিয় সাহিত্যিক আছে, 11 জন হলে পিএসসির প্রিয় সাহিত্যিক। এই 11 জন সাহিত্যিক পড়ে তুমি একদম জামা করে ফেলবা। 11 জন সাহিত্যিকের মধ্যে আমরা আগে ফজলুল আহমেদের কথা বলতাম যে ওনাকে একটু কম পড়লে চলবে, হুম? কিন্তু এখন ফজলুল আহমদকে তোমাকে পড়তে হবে। আগে একটু কম পড়লে চলতো, ওনার থেকে প্রশ্ন আসতো না। তাহলে এখন ওনাকে ভালো করে কিন্তু পড়তে হবে। তাহলে 11 জন সাহিত্যিক ভালো করে পড়ে ফেললা প্রথমে। তুমি 11 জন সাহিত্যিক যদি ভালো করে পড়ে ফেলো, তুমি দেখবা এখান থেকে প্রতিবার 6 থেকে 9 নাম্বার শুধু 11 জন থেকে। এখন ভাই তুমি আগে 11 জনটা পড়ো না, একজন পড়ে তুমি হচ্ছে বাকি তুমি তুমি হচ্ছে যে অন্য কিছু পড়ো বাকি। আগে এগুলো পড়ো, আগে এগুলো পড়লে তুমি পরীক্ষার মধ্যে পাস করবা। এখানে আমি তোমাদের সাথে একটা আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, যদি আজকে ক্লাসের সাথে রিলেটেড না। সেটা হচ্ছে যে এমবিবিএস কোর্সে আমি খুবই কম পড়তাম, কিন্তু পরীক্ষায় আবার ফেল করতাম না, মানে পরীক্ষা দিলে পাস করে ফেলতাম। তো এটা একটা কারণ ছিল কি, আমি যেটা করতাম, আমি আগে দেখতাম টপিকে কি কি আছে। আম, ওটাতে আচ্ছা, এখানে একটা শেয়ার করি, সেটা হচ্ছে আমি প্রথম যখন হয় 1.5 বছর পর, আমি প্রথম মেডিকেলে তোমার 2 মাসের মতো ক্লাস করছিলাম, এরপর ক্লাস করি নাই। ডাইরেক্ট তোমার হচ্ছে যে প্রফের সময় তোমার বসছি আর কি। যাই হোক, সেটা একটা ডিফারেন্ট হিস্ট্রি। তো কয়েকটা সাবজেক্ট আমি টোটালি আইটেম দিই নাই, বায়োকেমিস্ট্রি আমি টোটালি কোনো আইটেম দিই নাই। ফিজিওলজি আমি মনে হয় একটা বা দুইটা কার্ডে আইটেম দিচ্ছি, আর কোনো আইটেম আমি দিই নাই। অ্যানাটমি থোরাক্স কার্ড দিয়েছিলাম, আর থোরাক্স কার্ড আর কোনো কার্ডটাতে আমি দিই নাই, কার্ড মার্ড কিছু দিই নাই, ডাইরেক্ট প্রফে বসছি। তো ভাইবা তো আমার জন্য একটা বিভীষিকার এক্সপিরিয়েন্স, যেহেতু আমি আগে আইটেম দিই নাই, আমার খুব ভীতি কাজ করতেছিল। তো আমি যে কাজটা করছি, আমি হচ্ছে যে আগে দেখছি এখানে কমন কমন কি আছে, যেটা একদম সবাই পারা উচিত, না পারলে গাল দিবে, শুধু ওগুলোই পড়ছি। তার ফলে কি এসছে, যখন ভাইবা দিতে গেছি, স্যার হয়তো আমার একটা জিনিস জিজ্ঞেস করছে আমি পারি নাই, আরটা জিজ্ঞেস করতে পারি নাই, কাজে থেকে তাহলে তুমি এটা বলো। ওটা তো আমি ভালো করে পারছি।
সব সাবজেক্ট আমি একইভাবে কাটাইছি না, আমি কি করছি সবচেয়ে কমন টপিকগুলো আগে পড়ে ফেলছি। তারা হয়তো আমাকে একটা জিজ্ঞেস জিজ্ঞেস আমি পারি নাই, পরেরটা পারি নাই, এই তুই এটা কিছু পারছ না তাহলে এটা আনসার দে, তাহলে ওইটা আনসার দিছে, এখানে আমি সহজগুলো পড়ে আসছি। তা এখানে আমি ওই টেকনিকটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, যে যেই টপিকগুলোতে সবচেয়ে বেশি বেশি প্রশ্ন আসে আমি ওগুলো বেশি করে পড়বো, এগুলো না পারলে সমস্যা, অন্যগুলো পড়ারটা পরে হবে। তাহলে এখানের মধ্যে আমি 11 জন সাহিত্যিকটা আমি আগে পড়ে ফেললাম, কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসে, 6 থেকে 9 নম্বর আসছে এখান থেকে। এরপরে আমার যদি সক্ষমতা থাকে, আমার যদি পোষায়, তাহলে আমি আরো বেশি পড়বো। তাহলে কি কি বললাম? প্রাচীন মধ্যযুগ পড়লাম, তারপরে তোমার হচ্ছে যে এখানে 11 জন গুরুত্বপূর্ণ হচ্ছে যে সাহিত্যিকের সাহিত্যকর্ম পড়লাম, পত্রপুটিকা পড়লাম, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক রচনা সমূহ পড়লাম। হ্যাঁ, একজন বলছে ভাই রুটিনে ফার্স্টে বাংলা, জেন, দেন হচ্ছে জিকে দিয়েছেন কেন? বাংলা সাহিত্য দিয়ে শুরু করছি আমরা রুটিনে, আমার রুটিনটা বাংলা সাহিত্য দিয়ে শুরু করছি, বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য দিয়ে শুরু করছি। কারণ এখানের মধ্যে বাংলা প্রথম ক্লাসগুলো টানা নিবে, ইংরেজি সাহিত্য ক্লাস নিবো আমি। আমার টার্গেট হচ্ছে আমার ক্লাসের ইংরেজি সাহিত্য আমার ক্লাসের বাইরে কিছু করা লাগবে না, ওই 2 ঘন্টা অ্যাটেন্টিভ থাকলে হবে। আমাদের টার্গেট হচ্ছে যাতে প্রথম 10-12 দিনের মধ্যে পোলা বাংলা যাতে একটা বড় একটা নাম্বার ইনশিওর করে দেওয়া যায়, যাতে সবাই একটা মনোবল চাঙ্গা থাকে। এই জন্যই এই রুটিনের মধ্যে এই জন্য আমরা বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য আগে রাখছি, যাতে পোলা মানে একটু খুশি থাকে। এগুলো তোমরা যদি ভালো করে যদি পড়ো, তাহলে তুমি এখানে 12 থেকে 13 নম্বর পেয়ে যাবা। প্রাচীন মধ্যযুগ এবং তোমার এই 12 জন, সরি 11 জন গুরুত্বপূর্ণ সাহিত্যিক, পত্রপত্রিকা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন। তাহলে এখান থেকে তুমি হচ্ছে যে 1-2, পত্রপত্রিকা থেকে 1, এখান থেকে তুমি 6 থেকে 9, এবং প্রাচীন মধ্যযুগ থেকে 5, 12-13 এখান থেকে পেয়ে যাচ্ছ। এখন তুমি যদি অ্যাফোর্ড করতে পারো, ভাই আমি আরো পড়তে পারি, ভাই আমি আরো মেধাবী, তাহলে তুমি পঞ্চপাণ্ডব পড়লা। পঞ্চপাণ্ডব থেকে প্রথমে কাকে পড়বে? এখানে তোমরা কাকে পড়তে চাও? এটা রেকর্ড ইউটিউবে থাকবে, ইউটিউবে থাকবে, এটা স্ক্রিনশটে নেওয়া লাগবে না তোমাকে, কিছু করা লাগবে না, স্লাইডগুলো হচ্ছে আমরা এতে দিব। ধরো এই 5 জন থেকে, পঞ্চমান্ড থেকে তোমরা কাকে নিতে চাও, প্রথম তুমি কাকে পড়বা? তুমি ডেফিনেটলি পড়বা, কাকে পড়বা? তুমি পড়বা অবশ্যই জীবনানন্দ দাশকে, তুমি সবার আগে পড়বা। এই যে বুঝে গেছো তোমরা, এই যে তোমরা ধরে ফেলছো, ওনাকে পড়ার পরে যদি সময় থাকে তার বাকিগুলো পড়বে তুমি, আগে ওনাকে পড়বা তুমি। এইভাবে আসলে তুমি আইডেন্টিফাই করবা যে কোনটা আমি বেশি আগে পড়বো, কোনটা বেশি পড়বো। এরপরে তুমি আরো যাদেরকে নিয়ে পড়বা, রাজা রামমোহন রায়, মানিক, তারাশঙ্কর, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, হাসান হাবিব, জহির রায়হান, আখতারুজ্জামান ইলিয়াস, বিহারী লাল, মনির চৌধুরী, ওনাদেরকে পড়বা। শওকত ওসমান, প্রমোদ চৌধুরী, শামসুর রহমান, আখতারুজ্জামান ইলিয়াস, সুকান্ত ভট্টাচার্য, হ্যাঁ, এরকম রাইটারদেরকে পড়বা। গত 15 বছরে তোমার আমরা কিছু রাইটারকে তোমার হচ্ছে যে মানে ওনাদের সাহিত্য পড়া যাবে না, এই ধরনের একটা প্রপাগান্ডা ছিল। তার মধ্যে একজন প্রপাগান্ডা শিকার হচ্ছে আল মাহমুদ। আল মাহমুদকে এখন পড়তে হবে, কারণ আল মাহমুদকে বাদ দিয়ে তো আসলে আধুনিক বাংলা কবিতা বলে কিছু হয় না। ওনাকে বাদ দিলে আধুনিক বাংলা কবিতার আর কি রাত থাকে? বা তুমি যদি বাংলাদেশি কবি যদি বলো, সেক্ষেত্রে আর কিছু থাকে না। আমাদের আধুনিক বাংলা কবিতার দুই বটবৃক্ষ হচ্ছে আমাদের শামসুর রহমান এবং আল মাহমুদ। বাংলাদেশি কবিদের কথা যদি বলি, তাও এই দুজন বটবৃক্ষ। এবং কে প্রথম কে দ্বিতীয় সেটা পরের আলাপ। এই দুজনকে বাদ দিয়ে তো আধুনিক বাংলা কবিতা হয় না। হ্যাঁ, তো এই জন্য আমাদের আগে আমরা আল মাহমুদকে না পড়লেও এখন আল মাহমুদকে আমরা মনোযোগ দিয়ে পড়তে হবে, তাও কি অল্প। আল মাহমুদ আর এখানে মনে সাহিত্য পড়তে কতক্ষণ লাগবে তোমার? আধা ঘন্টা লাগবে। তাহলে ফজলুল এবং আল মাহমুদ আগে প্রশ্ন আসতো না, এখন প্রশ্ন আসবে, ওনাদের একটু আম, পড়ে নিলা। সাহিত্য একটা তোমরা আইডিয়া পেয়ে গেছো। এখন আসো বাংলা ব্যাকরণ। ব্যাকরণের জন্য তোমরা হচ্ছে যে এই দুটা বই অনলাইন থেকে ডাউনলোড করতে পারো বা কিনে নিতে পারো। বাংলা ব্যাকরণের নতুনটা এবং পুরাতনটা, তোমরা যেটা পড়ছো ছোটবেলায়, এটা মনির চৌধুরীরটা, ওইটা মানে আবার মনে ফেরত আসবে, এটা আবার মনে ফেরত আসবে। এটা যাই হোক, এটা ফেরত আসবে কি আসবে না সেটা আমরা অপেক্ষা করি, সামনে বইটি যেহেতু নতুন করে করতেছি সেটা পরে দেখবো। তাহলে তুমি নতুন পুরাতন দুইটাই তুমি হচ্ছে যে কিনে ফেলবা। হ্যাঁ, নতুন পুরাতন দুইটার মধ্যে তুমি মিলাবা, যে এখানের মধ্যে কিছু জিনিস দেখবা নতুন থেকে পড়তে হবে, কিছু জিনিস পুরাতন থেকে পড়তে হবে। আর পিডিওতে আমরা সাধারণত আমাদের লেকচার স্লাইড পড়লেই হয়, আলাদা করে বাইরে থেকে পড়ার কিছু নেই। তোমার প্রথম কাজ হচ্ছে যে কোন টপিক থেকে কি প্রশ্ন আসছে একবার দেখে ফেলা, টপিকগুলো আগে বের করে ফেলা। টপিকগুলো বের করার পরে এরপরে তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া। তাই তুমি দেখলা যে সাম্প্রতিক বিশেষগুলোতে বিরোচন থেকে অনেক নম্বর আসে, পরিভাষার সমার্থক বিপরীতার্থক, বানান, বাক্য শুদ্ধি এবং প্রয়োগ থেকে অনেক প্রশ্ন আসে, ধ্বনিবর্ণ থেকে তো প্রশ্ন আসেই, সবসময় আসে, শব্দ থেকে আসে, পদ প্রকরণ, বাক্য প্রকরণ থেকে আসে, প্রত্যয় থেকে আসে, সন্ধি থেকে আসে, সমাজ থেকে আসে। তাহলে এগুলো মেইন টপিক, এগুলো পড়তে হবে। এখন সিলেবাসের বাইরে থেকে কি আসে? বাগধারা, এক কথা প্রকাশ, সিলেবাসের বাইরে, কারক বিভক্তি, এগুলো সিলেবাসের বাইরের টপিক, এগুলো একটু তোমাকে পড়তে হবে। তো আমরা যদি খুব কনজারভেটিভ একটা এস্টিমেট যদি ধরি, যে সাহিত্য থেকে 12, ব্যাকরণ থেকে 12, তাহলে হয় কত? 24। আবার এরকম হইতে পারে যে কেউ, ভাই আমি সাহিত্য আরো বই 14 পাইতে পারে, সাহিত্য ব্যাকরণে আমি 11 পাবো, হ্যাঁ, 25 হইতে পারে। কেউ সাহিত্য থেকে হয়তো 13, ব্যাকরণ 11, এরকম। আবার কেউ হচ্ছে তোমার সাহিত্য থেকে হয়তো 12, ব্যাকরণ থেকে 10, 22। এখানে আমি 24+ বলছি মানে একদম 24, এরকম না বিষয়টা, এটা রেঞ্জ একটা। তুমি 22ও পাইতে পারো, 26ও পাইতে পারো, কিন্তু এরকম 24-এর আশেপাশে একটা পাওয়া সম্ভব।
তুমি যদি এই টপিকগুলো যদি পড়ো, এইভাবে যদি তুমি পড়ো, আশা করি তো বুঝতে পারছো যে বা 24 মানে এখানে 24 এরকম না, বিষয়টা হচ্ছে তুমি 24 থেকে একটু কমাইতে পাইতে পারো, দুই এক নাম্বার একটু বেশিও পাইতে পারো, কিন্তু অ্যাভারেজ এরকমই। আশা করি ইংরেজি, ইংরেজিতেও আমরা প্রথম গ্রামার না ধরে আমরা প্রথম সাহিত্য ধরতে পারি। তবে ইংরেজি সাহিত্যের সাথে আমাদের অনেকের একটু পরিচয় একটু কম, যারা শেক্সপিয়ারের বাইরে তেমন কোনো বই পড়ি নেই, শেক্সপিয়ারের নাটক ছাড়া আমরা অন্য কিছু জানি না, তার জন্য একটু কঠিন মনে হইতে পারে। তবে যারা পিটুতে ভর্তি হবা বা পিটুতে আছো, তারা শুধু আমার ক্লাসগুলো করলে যথেষ্ট, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। আর এখানে ভর্তি হওয়ার দরকার না, পিটুয়ে এত কিপটা না, পিটু ইউটিউবে প্রচুর ক্লাস দেয়, পিটু ইউটিউবে প্রচুর ক্লাস দিয়ে দেয়। হ্যাঁ, তুমি আমাদের ইউটিউবে আমাদের সাহিত্যের প্রায় অনেক ক্লাস আছে, যদিও ক্লাসগুলো একটু পুরাতন, কিন্তু এরপরে তুমি দেখলে উপকৃত হবা। এর সম্ভবত 44 বা 45 বিসিএস এর, এরপরে তুমি দেখলে অনেক তোমার ভালো লাগবে। এখন অনেক আপডেট করছি আমরা, তো এরপরও পুরাতন হলেও ওগুলো তুমি দেখতে পারো। তুমি শুধু ওইগুলো দেখলেই তোমার এখানের মধ্যে লিটারেচার থেকে এনাফ। এখন হয়তো সাম্প্রতিক আমরা কিছু আপডেট করছি, স্লাইডগুলো একটু চেঞ্জ করছি, মডিফাই করছি কিছুটা। তো সেক্ষেত্রে এখন যারা এখানে আমাদের এখানে পড়ে তাদের জন্য লিটারেচার আমাদের ক্লাসগুলো করলে এনাফ, এর বাইরে আর কিছু করতে হবে না তার। তাহলে আমি লিটারেচারটা কি করবো, সিলেবাসটা দেখবো, কি দেখবো, সিলেবাস দেখবো যে এখান থেকে আমাদের পিরিয়ড ওয়াইজ যদি দেখি, দেখবো যে এখানের মধ্যে আমাদের রেনেসাঁ থেকে আমাদের মিনিমাম 2টা থেকে ম্যাক্সিমাম 5টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। নিউ ক্লাসিক্যাল থেকে 2 থেকে 3টা, রোমান্টিক থেকে 1 থেকে 2টা, 3টেও আসতে পারে, ভিক্টোরিয়ান থেকে আমাদের একটা আসতে পারে, 4টাও আসতে পারে, মানে 1 থেকে 4টা এরকম একটা রেঞ্জ হিসাব হিসাব করবা। মডার্ন পোস্ট মডার্ন থেকে তোমার মিনিমাম 2টা থেকে ম্যাক্সিমাম 5টা পর্যন্ত আসতে পারে, লিটারেরি টার্মস থেকে মিনিমাম 1টা থেকে ম্যাক্সিমাম 4টা পর্যন্ত আসতে পারে। তাহলে তুমি টপিকগুলো জেনে গেলা। এখন তুমি বাজারে যে কোনো একটা বই থেকে পড়ে ফেলতে পারো, আমাদের এখানে যারা পড়ে শুধু আমাদের স্লাইড পড়ে ফেলবে সে মনোযোগ দিয়ে, বা ক্লাসে আমরা যেটা পড়াই সেটা পড়ে ফেলবে সে। তাহলে কি হবে, তুমি এরকম কিছু রাইটার পাবা যাদের থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসছে। এখানে 40 জন রাইটারের নাম দিছি, তোমার আগে স্ক্রিনশট নেওয়া লাগবে না, এই স্লাইডটা তোমরা আজকে রাতে আমাদের পিটিও অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। যারা তোমরা এখানে জয়েন করো নাই, তুমি সার্চ দিবা টেলিগ্রামে যায় P2A অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সার্চ দিলেই ওখানে জয়েন করবে, জয়েন করলে এটা পেয়ে যাবা। ওই চ্যানেলে ফাইল সেকশনে গেলে পুরাতন অনেক ভালো ভালো ফাইল টাইল পাবা, একটা আইডিয়া পেয়ে যাবা এখানের মধ্যে। তাহলে দেখো তো এখানের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার নাম্বার 1 রাইটার, 46-এ 2টা আসছে, 45-এ একটা, 40-এ 3টা, 43-এ 2টা, 41-এ 3টা, 40-এ 3টা, 39 স্পেশাল ছিল একটা, 37-এ 3টা, মানে মোটামুটি শেক্সপিয়ার থেকে প্রশ্ন আসবেই আসবে, গ্যারান্টেড। হয়তো বুঝে গেলা কোন কোন রাইটার পড়তে হবে। আমরা এখানে মোট 41 জন রাইটার দিচ্ছি, ওনাদেরকে যদি পড়ে ফেলতে পারো, তাহলে তুমি মোটামুটি ইংরেজি সাহিত্যে তোমার ভালো করার প্রবলিটি অনেক বেড়ে যাবে। তো সাহিত্যটা যদি আমরা যদি একটু মনোযোগ দিয়ে যদি আমরা যদি পড়ি, এখন পর্যন্ত এটা হচ্ছে আল্লাহবাকের একটা রহমত যে আমরা 41 থেকে সাহিত্য হচ্ছে যে আমি পড়াচ্ছি এখানের মধ্যে, আমার যে একটা এস্টিমেশন থাকে সবসময় যে এগুলো এগুলো পড়াবো, এগুলো এগুলো থেকে আসবে, এরকম একটা ইয়ে থাকে। অনেক সময় যদি আমরা হয়তো তোমার ক্লাসে পড়ে না বাট এক্সামের মধ্যে দিচ্ছি এরকম, হুম। দেখা গেল এখন পর্যন্ত দুই একটা বিসিএস এর মধ্যে হয়তো একটা দুটার প্রশ্ন তোমার ছুটছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রশ্ন একদমই ছুটে নাই, পিটিএ ক্লাসে যা পড়ানো হয় এখান থেকে ছুটে না প্রশ্ন, এখন পর্যন্ত আমরা দেখি না, সামনে কি হবে জানি না। কিন্তু যেহেতু আমরা একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করি, মেবি সামনে এরকমই হয়তো হবে। তাহলে এখানে যারা মোটামুটি আমাদের ক্লাস কন্টেন্ট ফলো করে ওরাও 12 প্লাস পাবে। আর তুমি নিজে নিজে যদি পড়ো, তুমি বাজারে যে কোনো একটা ভালো বই কিনবা, ছোট টাইপের, একটু বেশি বেশি পড়ো না এখানের মধ্যে, পরিমিতিবোধ বজায় রাখতে হবে, একদম তুমি হাফেজ হয়ে যাবে সব পড়ে, এর তো কোনো দরকার নেই, একটু পরিমিতিবোধ বজায় রেখে পড়বা। তাহলে তুমি 12 প্লাস তুমি এখানের মধ্যে পাইতে পারো, 12 প্লাস বলতে 11 প্লাস হতে পারে, হ্যাঁ, একটু এদিক সেদিক হতে পারে। আর পিএসসি মাঝে মধ্যে মাথা নষ্ট হয়ে যায়, যেমন 46-এ ওরা সাহিত্য থেকে কোশ্চেন দিচ্ছে 10টা, গ্রামার থেকে দিচ্ছে তোমার 25টা, এটা একটা গ্রস মিস্টেক হয়েছে। এর আগেও মাঝে মধ্যে এরকম 38-এর সময় করছে ওরা। তো এরকম পিএসসি মাঝে মধ্যেই করে। আহ, উম, ওরা ওরা হচ্ছে কোনটাতে কত দিতে হবে এর উল্টাপাল্টা লাগাই ফেলে। তো সামনে আমরা আশা করতেছি তোমার 15টাই থাকবে। তাহলে আমরা সাহিত্য থেকে এখানের মধ্যে 12 প্লাস মোটামুটি আমরা কনফার্ম করে ফেলতে পারি অল্প কিছু দিনের পরিশ্রমে। তাহলে আগে 12-এর সাথে 24-এর সাথে আমাদের যোগ হলো কত, 12 হয়ে গেল কত, 36, 36 প্লাস আমরা মোটামুটি এনশিওর করে ফেললাম। 36 প্লাস বলতে কেউ 33, কেউ 38, এই একটু এদিক সেদিক হবে নম্বর। এরপর ইংলিশ গ্রামার, গ্রামার মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করবা, সবচেয়ে বেশি প্রশ্ন আসে পার্টস অফ স্পিচ থেকে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এবং ক্লাসিফিকেশন, সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। আমি এখানে 46 অ্যানালাইসিসটা এখানে দেখাই নাই, এটা আমরা কয়েকদিন পর আপডেট করে দিয়ে দিব তোমাদেরকে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। এখানে দেখো পার্টস অফ স্পিচ থেকে 45-এ কয়টা আসছে, একটা, দুইটা, চারটা, ছয়টা, 7টা আসছে এখান থেকে। 40 আসছে একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 6টা। তো 6 থেকে 7টা প্রশ্ন আসে তোমার শুধু পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে বিসিএস এ পার্টস অফ স্পিচ থেকে।
এরপরে আমরা যদি আসি ফ্রেজ ইডিয়ম থেকে 2 থেকে 3টা, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে 46-এ 3টে আসছে, ইউজুয়ালি একটা দুইটা কোশ্চেন আসে। তারপর তোমার হচ্ছে কারেকশন থেকে তোমার হচ্ছে যে মিনিমাম একটা থেকে ম্যাক্সিমাম তোমার হচ্ছে 4টা পাইতে পারে। এবার 46-এ কিন্তু তোমার আহ, উম, বেশ তোমার হচ্ছে কারেকশন থেকে তোমার 3টা বা 4টা কোশ্চেনের মতো আসছে। এরপরে আমাদের এখানে ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন, ভোকাবুলারি থেকে মিনিমাম একটা থেকে ম্যাক্সিমাম 3টা প্রশ্ন, তবে ইদানিং ভোকাবুলারি থেকে অনেক প্রশ্ন দেয়। ভোকাবুলারির সাথে ওয়ান ওয়ার্ডটা রিলেটেড টপিক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটেড টপিক, এই দুটো টপিক মিলাই যদি পড়ি তাহলে আমরা এখানে 3 থেকে 4 নম্বর কমন পাইতে পারি। ইদানিং ভোকাবুলারি থেকে অনেক বেশি প্রশ্ন দেয়, স্পেলিং থেকে 1-2 এরকম প্রশ্ন, ন্যারেশন থেকে মাঝে মধ্যে আসে, কন্ডিশনাল থেকে 1 নম্বর করে প্রশ্ন আসে। কন্ডিশন এখানে আমাদের হিসেবের মধ্যে মাঝে মধ্যে হয়তো এখানে এক হয়তো পড়ে নাই, কিন্তু কন্ডিশনাল থেকে 1 নম্বর করে প্রশ্ন আসে। গ্রুপ ভার্ব থেকে 1 নম্বর মতো প্রশ্ন আসতে পারে। এখন তুমি নিশ্চিত যদি 12+ পাইতে চাও, তোমাকে পার্টিসিপেট স্পিচ ভালো করে পড়তে হবে, ফ্রেজ ক্লজ ভালো করে পড়তে হবে, ওয়ান ওয়ার্ড কারেকশন, ভোকাবুলারি, রাইট ফর্ম ভার্ব, কন্ডিশনাল টেন্স, ভয়েস ভালো করে পড়তে হবে। এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে টাইম কনজিউমিং হচ্ছে ভোকাবুলারি এবং ওয়ান ওয়ার্ড। এইগুলো করে বেশি সময়, অনেক সময় যেগুলো পড়তে, এগুলো আলাদা করে তুমি টাইম না দিয়ে তুমি যে কাজটা করতে পারো, একটা হচ্ছে ভোকাবুলারি ফুল বাদ দেয়া। আর ফুল বাদ দিতে না চাইলে এখন যেহেতু সময়, এখন অনেক সময় আছে, আমাদের 5-6 মাস সময় আছে, একদম বাদ না দিয়ে যে কাজটা করতে পারো, P2 এর টেলিগ্রাম চ্যানেলে একটা ফাইল আছে। ফাইলটা হচ্ছে তোমার, ফাইলটার নাম হচ্ছে ভোকাবুলারি ফাইল। ভোকাবুলারি লিখলে তুমি দুই একটা ফাইল পাইতে পারো। একটা লিস্টের মধ্যে 400-450-এর মতো ওয়ার্ড আছে একটা ভোকাবুলারি ফাইলের মধ্যে। তো ওই ফাইলের ভোকাবুলারিগুলো ধরলাম 500, তুমি সেগুলো ফ্ল্যাশ কার্ড মেথডে এখন থেকে প্র্যাকটিস করতে পারো। স্লিপ প্যাড নিবা, স্লিপ প্যাডে একটা পাশে ওয়ার্ডটা লিখবা, উল্টা পাশে মিনিং সিনোনিম অ্যান্টোনিম লিখবা, তাহলে 10টা টুকরা একসাথে জোড়া দিবা, স্টাফিং করবা। তুমি সকাল থেকে এটা নিয়ে বের হবা। যেহেতু এখন অনেক প্রশ্ন দেবো ভোকাবুলারি থেকে, এটা আমি বাদ দিতে আমি হচ্ছে নিষেধ করবো। তুমি কিছুক্ষণ পর পর উল্টাবা, জাস্ট উল্টাবা, এমনি জাস্ট কিছুক্ষণ পর পর উল্টাবা, তাহলে তোমার কি ভিজুয়াল মেমোরি ক্রিয়েট হবে। তুমি রাত্রেবেলা যখন ঘুমোতে যাবো তুমি দেখবে এখানে 10টার মধ্যে 8টার ওয়াট মাথার মধ্যে ঢুকে গেছে, অটো ঢুকে গেছে, তুমি অটোমেটিক মাথার মধ্যে ঢুকছে। তুমি 1 সপ্তাহ পর যখন সবগুলো যখন রিভিশন দিতে যাবা তখন দেখবা তুমি হচ্ছে এখান থেকে 70টার মধ্যে 40-50টা পারো, 20টা ভুলে গেছো, আবার রিভিশন দিলে বাকিগুলো মনে চলে আসবে। আর আন্তর্জাতিক মধ্যে যে ওয়ার্ড পড়িও না, আমাদের একটা লিস্ট আছে, ওই লিস্টগুলো পড়ো। পিটো টেলিগ্রাম চ্যানেল একটা লিস্ট পাবা, ভোকাবুলারি লেগে সার্চ দিলে 2-3টা ফাইল পেয়ে যাবা। একটা লিস্টের মধ্যে 450-এর মতো ওয়ার্ড আছে, ওটা পড়ো। অথবা তুমি বাজারে যে কোনো বই বই ফলো করলে, বাজারে যে কোনো বই, ওই 400-500 পড়লে হয় বিসিএস এ। অথবা তুমি ওয়ান ওয়ার্ড পড়তে পারো রুট বেসড। পিটুতে আমি ওয়ান ওয়ার্ড পড়া, রুট বেস পড়াই। রুট বেস বলতে একটা ওয়ার্ড রুট নেই, সেই ওয়ার্ড রুট দিয়ে কতগুলো ওয়ার্ড হয় সেই ওয়ার্ডগুলো পড়াই দেয়। তা রুটটা মনে রাখলে ওয়ার্ড মিনিং তোমার বের করা সহজ। আমরা এরকম অনেকগুলো 300-400-এর মতো ওয়ার্ড পড়াই রুট বেসড, এটা মোটামুটি ইফেক্টিভ। আর বাংলাদেশে যারা ভোকাবুলারি কোর্স করা সবাই মোটামুটি এই সিস্টেমটাই অনেকে ফলো করে। এটা হচ্ছে ওয়ার্ড পাওয়ার মেড ইজি নর্মাল লুইসের একটা বই, ওই বই থেকে সবাই এটা ফলো করে। দেখবে সবার স্লাইড একই রকম, একই রকম বললাম, তুমি মনে করো কি রে ভাই সবাই একই রকম কেন, কারণ সবাই ওই বইটা ফলো করে। তুমি ইউটিউবে যদি সার্চ দাও যে রুট বেসড ভোকাবুলারি, তো ওই নর্মাল লুইসের ওইটা পেয়ে যাবে, তোমার ওয়ার্ড পাওয়ার মেড ইজি, হ্যাঁ ওটা পেয়ে যাবো। ওইখানের মধ্যে এরকম রুট বেসড ওয়ার্ড আছে। তবে বইটা তুমি হচ্ছে যে ওখানে হয় ইউটিউব থেকে ভিডিও দেখতে পারো, আমাদের এখানে আমরা এইভাবে ক্লাস নেই, আমাদের কিছু ওয়ার্ড থাকতে পারে ইউটিউবের মধ্যে। আহ, আমি ইদানিং হচ্ছে গত 2 বিসিএস এভাবে পড়াচ্ছি, আগে হুবহু এভাবে পড়াই নাই। তো তুমি অন্য অনেকের ভিডিও আছে ইউটিউবে হোয়াট তোমার হচ্ছে যে রুট বেস ভোকাবুলারি, ইন্ডিয়ান অনেক তোমার কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। বা এগুলো তুমি একটা করে ভিডিও দেখলে তোমার অনেক আইডিয়া হয়ে যাবে। যেহেতু ভোকাবুলারি থেকে প্রশ্ন বেশি আসে সেজন্য আমরা এটা বাদ দিতে নিষেধ করবো। তা গ্রামার থেকে আমি যদি খুব কনজারভেটিভ থাকি, তাহলে এখানে কত থাকে, 12+ যদি ধরি আমি এখানে, তাহলে আমাদের আগে 36-এর সাথে যোগ হয়ে কত, 48+। এখন এটা কারো ক্ষেত্রে 45, কারো ক্ষেত্রে 44, কারো ক্ষেত্রে 50, কারো ক্ষেত্রে 52, হ্যাঁ এরকম একটা রেঞ্জের ভিতরে থাকবে, বাট মিডিয়ান স্কোর এরকম 48-এর মতোই। এখন আসে আমরা একটু টুপ করে ছোট একটা টপিক পড়ে ফেলবো, সেটা হলো ভূগোল। একটা ছোট একটা টপিক আমরা একটু পড়ে ফেলি। ভূগোলটা পড়তে তোমার 7-8 দিন বেশি লাগবে না। তো ছোটবেলায় তোমরা সোশ্যাল সায়েন্স পড়ছিলা, সেখানের মধ্যে এগুলো পড়ছিলা। ভূগোলের মধ্যে সবগুলো টপিক থেকে প্রশ্ন আসে। আলাদা করে যদি বলি, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সহজ, বাংলাদেশে বৈশ্বিক পরিবেশ পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা, বেশি গুরুত্বপূর্ণ এগুলো। তাহলে সব টপিক থেকে প্রশ্ন আসে। তাহলে ভূগোলটা তুমি যদি ভালো করে পড়ে ফেলো, তাহলে তুমি বাজারে যে কোনো বই পড়বে, বাজারে যে কোনো বই, বেসিক বই কিনলে সেখানের মধ্যে ভূগোল নৈতিকতা একসাথে আছে, অন্য কোনো বই কিনতে পারো ভূগোলের, যেটা ভালো লাগে। বাজার ভাই সব বই ভালো, কারণ এখানে একদম ভালো না হলে এত লোকজন কেন কিনবে। তোমার যেটা ভালো লাগে সেটাই কিনো তুমি। নবম দশম দশম শ্রেণীর ভূগোল বইটা নামায় রাখতে পারো, ওখানে কিছু টপিক পড়ে নিতে পারো, ইউটিউব থেকে ভিডিও দেখতে পারো। আর আমাদের এখানে ভর্তি হলে তো আমাদের এখানেই আমাদের লেকচার স্টাডি করবা। আমরা এখানের মধ্যে ভূগোল পরিবেশ থেকে এখানে আমি ডাক্তারদের জন্য আমার এক্সপেকটেশন আরো বেশি, আমি এরপরে 6 যেতে চাই।
ছয় যদি হয় তাহলে আমাদের আগের 48 সাথে যোগ হয়ে কত 54 প্লাস এখান থেকে তোমার তাহলে পসিবল, কারো ক্ষেত্রে হতে 50, কারো ক্ষেত্রে 60 হতে পারে। এখন আসে নৈতিকতা, এটা আমরা একটু আগে ভাগে পড়ে ফেলতে চাই, যেহেতু এটা খুব পড়তে কম সময় লাগে, নম্বর বেশি। অনেকে মনে করো নৈতিকতা মূলত পড়া লাগে না, এটা ফালতু কথা। তুমি মনে যদি পড়বা, বাজারে যে কোনো একটা গাইড তুমি পড়তে পারো, অনেক গাইড আছে বাজারে, বেসিক বইয়ের মধ্যে তো দেয়াই আছে, ইউনিক একটা গাইড আছে, এটা ছাড়া বাজারে আরো অনেক গাইড আছে, যে যে কোনো একটা বই পড়তে পারো, যে কোনো একটা বই যদি পড়ো তুমি, এখানে দেখবা মোটামুটি সব টপিক থেকে প্রশ্ন আসতেছে এখানের মধ্যে, তুমি সবগুলাই পড়বা, তবে তুমি কনসেপ্টটা বুঝবা। তুমি একদম মুখস্থ যদি তুমি না করো, মুখস্থ না করে তুমি আগে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করে ফেলবা নৈতিকতা মূল্যবোধের। আর আমাদের পিডিএফ টেলিগ্রাম চ্যানেল ওপেন ইউনিভার্সিটি 3টা পিডিএফ আছে। আমাদের ওই যে ফাইল সেকশনে গেলে বাবা, তুমি ফাইল সেকশনে যাবা, এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পিটিও অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, ফাইল সেকশনে যাবা, গেলে নৈতিকতা মূল্যবোধের উপরে তুমি এরকম 3টা পিডিএফ পাবা, ওগুলো পড়ে ফেলবা, ওগুলো কোশ্চেন আসে, কমন আসে। কনসেপ্ট বুঝতে চেষ্টা করবা, যে এই নৈতিকতার কনসেপ্টটা, মূল্যবোধের কনসেপ্টটা বুঝবা, যে আসলে নৈতিকতার উৎস কোথায়, মূল্যবোধের উৎস কোথায়, কোনটা সমাজ থেকে সমাজে চেঞ্জ হয়। যেমন তোমার ধর চুরি করা, চুরি করা পৃথিবীর সব সমাজেই খারাপ, খুন করা পৃথিবীর সব সমাজে খারাপ। আম, আবার ধরলাম যে কাপড় কম পরা, এটা তোমার হচ্ছে যে পৃথিবীর অনেক দেশে মানুষ কাপড় কম পরে, তাহলে ওদের জন্য ওটা ওদের মূল্যবোধ, ওদের সমস্যা না, ওদের ভ্যালু। আবার আমাদের দেশে কাপড় কম পরাটা খুব খারাপ, তাহলে আমাদের জন্য এটা একটা সমস্যার ব্যাপার। হ্যাঁ, এই যে মূল্যবোধ একটা সমাজ থেকে একটা সমাজে চেঞ্জ হচ্ছে, নৈতিকতার কোনো চেঞ্জ হয় না, সব জায়গায় একই রকম। তো এইভাবে তুমি কনসেপ্টটা বুঝবা, যে এখানে কি বলতে চাচ্ছে। ইউটিউবে তুমি সার্চ দিলে অনেক টপিক পাবে, আমাদেরও কিছু ক্লাস পাইতে পারো পিটিওর, তোমার নৈতিকতা মূল্যবোধের ক্লাস, শারিয়ারের রেকর্ড পাইতে পারো, তানা ম্যামেরও রেকর্ড পাইতে পারো, সেগুলো দেখো, তোমার অনেক আইডিয়া ক্লিয়ার হবে। অন্য অনেকের আছে, তুমি রেকর্ড দেখো, বিভিন্ন টিচারের ক্লাস দেখো, দেখলে তোমার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। বা কোথাও কোচিং করলে তুমি মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। হ্যাঁ, কনসেপ্টটা গুরুত্বপূর্ণ এখানের মধ্যে, নাহলে তোমাকে কঠিন লাগবে। ভালোভাবে 5-6 দিন যদি তুমি পড়ো, তুমি এখানে 6 প্লাস পাওয়া খুবই সহজ। ভালোভাবে 5 থেকে 6 দিন পড়বা, ধরে নিচ্ছি তুমি একদম ফুল ইফোর্ট এখানে দিচ্ছ, তা 54 সাথে 6 যোগ হয়ে আমাদের হয়ে গেল কত, 60 প্লাস হয়ে গেল। কম্পিউটার তথ্য প্রযুক্তি তোমাদের অনেকেরই এখানে ইন্টারমিডিয়েটে ছিল, 19-এ ছিল। সেক্ষেত্রে আমি বলবো না নতুন টপিক, নতুন টপিক বলবো না এখানে। মোটামুটি তোমার, তুমি যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, দেখবে যে এখানে কম্পিউটার পেরিফেরালস অঙ্ক সংগঠন থেকে অনেক বেশি প্রশ্ন আসে, সবসময় আসে প্রশ্ন। নম্বর অবস্থা থেকে 1, 2, 4টা প্রশ্ন আসছে এখান থেকে। অপারেটিং সিস্টেম এমবেডেড কম্পিউটারতে প্রশ্ন আসছে, ইতিহাস থেকে প্রশ্ন তেমনটা আসে না। তারপরে ভাইরাস ফায়ারওয়াল থেকে প্রশ্ন আসে, তারপরে তোমার ডেটাবেস সিস্টেম থেকে প্রশ্ন আসে। তথ্য প্রযুক্তির মধ্যে যদি যাই, ই কমার্স, মডেল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ, বিভিন্ন নেটওয়ার্কের বৈশিষ্ট্য, হ্যাঁ এগুলো, তারপর 2G 3G 4G 5G কোনটা কি বৈশিষ্ট্য, এগুলোতে প্রশ্ন আসে। তারপর ল্যান্ডম্যান, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলোতে প্রশ্ন আসে। তারপর তোমার হচ্ছে যে তোমার ইন্টারনেট প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান যেগুলো, গুগল, মাইক্রোসফট, হ্যাঁ IBM, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক, টুইটার, টিকটক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হ্যাঁ এগুলো থেকে প্রশ্ন আসে। তা টপিকগুলো যদি তুমি যদি আহ, ধরে ফেলো, তুমি বাজারে যে কোনো একটা ভালো বই পড়লে হবে, বাজারের যে কোনো একটা ভালো বই, যে কোনো ভালো বই তুমি যদি পড়ো, আর এখানে মুখস্থ করলে ভালো করা যাবে না, কনসেপ্টটা ধরতে পারতে হবে তোমার। হ্যাঁ, অনেক ইনপুট আউটপুট ডিভাইস শুদ্ধ মুখস্থ করে, ইনপুট আউটপুট ডিভাইস মুখস্থ করে কি, তুমি বুঝতে হবে যে কম্পিউটারের মধ্যে কোন ইনপুট হচ্ছে আর কোন আউটপুট হচ্ছে, একটু কল্পনা করলে জিনিসটা বুঝে যায়। মুখস্থ করে লাভ হবে না এগুলো। তুমি ইউটিউব ভিডিও দেখতে পারো, কোথাও কোর্স করলে তুমি সেক্ষেত্রে মনোযোগ দিয়ে করলা, তাহলে তোমার এখানের মধ্যে আলাদা খুব বেশি ইফোর্ট এখানে দিতে হবে না। তাহলে এখানের মধ্যে 15-16 দিন যদি তুমি ইফোর্ট দাও, আরো কমও লাগতে পারে, 10-12 দিন ইফোর্ট দেওয়া এখানে পসিবল এখানের মধ্যে। কারণ তোমাদের জন্য নতুন নতুন কোনো কিছু নেই, এখানে টার্মগুলো তোমরা শুনছো। তাহলে কম্পিউটার তথ্য প্রযুক্তিতে আমি ধরলাম যে 12 প্লাস, কার ক্ষেত্রে হয়তো 10 প্লাস, কার ক্ষেত্রে 13 হইতে পারে। তাহলে আমরা আগের 60-এর সাথে অ্যাড হয়ে হয়ে গেল কত, 72 প্লাস, কার ক্ষেত্রে হতে 65-66, কার ক্ষেত্রে 75। এখন হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান ডাক্তারদের জন্য তোমার এটা কমফোর্ট জোন। তবে কমফোর্ট জোন হলেও ভৌতবিজ্ঞান তোমরা অনেকে ভুলে গেছো, বিশেষ করে টিউশন যদি না করো, ভৌতবিজ্ঞান তুমি ফিজিক্স কেমিস্ট্রি অনেক কিছু ভুলে গেছো, ফিজিক্স কেমিস্ট্রি ইলেকট্রনিক্স এগুলো ভুলে গেছো, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে অনেক কিছু তুমি ভুলে গেছো। বায়োলজি তো তোমার মনে আছে, মনে থাকলো, বায়োলজি তোমার হিউম্যান বডি মনে আছে, বোটানি কি তোমার মনে আছে, মনে নাই তো। তাহলে তুমি বোটানিটা যেগুলো টপিক আছে তুমি অবশ্যই পড়ে নেবে, এখানে তোমার কাবিলগিরি করার দরকার নেই, এটা তোমার জন্য কমফোর্ট জোন, অনেক নাম্বার তোলার সুযোগ। তুমি অবশ্যই বিজ্ঞান ভালো করে পড়বা, যাতে করে বিজ্ঞানে তুমি 13 প্লাস যাতে পাও। ওটা হচ্ছে বিজ্ঞান কঠিন লাগছে। শুনো, তোমার হচ্ছে যে আমরা এখানে বিজ্ঞানে কিছু কোশ্চেন আছে এমন তোমার, মানে কনসেপ্ট নির্ভর। একটা কোশ্চেন আসছিল 45-এ, যে তোমার হচ্ছে যে আমাদের কোশ্চেনটা ছিল তোমার ক্রোমোজোম নিয়ে, আমি একটু দাঁড়াও, ক্রোমোজোম নিয়ে একটা প্রশ্ন আসছিল এরকম, অটোসোমে তোমার হচ্ছে যে, অটোসোম না সরি,
মানুষের দেহকোষে কয়টা ক্রোমোজোম? এরকম দেহকোষে কয়টা ক্রোমোজোম আছে বলতো, এরকম একটা কোশ্চেন আসছিল মনে হয়। দেহকোষে ক্রোমোজোম কয়টা আছে? কয়টা ক্রোমোজোম আছে দেহকোষে বলো তো? মানুষের দেহকোষে ক্রোমোজোম কয়টা আছে? এই ডাক্তাররা বলে একদম মারি ফেলাম। দেহকোষে কয়টা ক্রোমোজোম আছে বলো একটু? দেহকোষে ক্রোমোজোম কয়টা? দেহকোষে ক্রোমোজোম কয়টা? বা দেহকোষে ক্রোমোজোম কয়টা? 22 জোড়া বলছো? তুমি কারাই থাকো, তুমি কারাই থাকো, 22 জোড়া বলছে। ঠিক মতো আমি বিবেচনা পড়াশোনা করে নাই। মানে দেহকোষে বললে 22 জোড়া থাকে, এসব 23 জোড়া ক্রোমোজোম থাকে মানুষের। সেই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে সেম, আর 1 জোড়া হচ্ছে তোমার ডিফারেন্ট। যেগুলো সেম সেগুলো হলো অটোসোম বলে, আর তোমার হচ্ছে সেক্স ক্রোমোজোম হলো 1 জোড়া। এখন এরকম সিলি মিস্টেক করলে কেমন হবে বলো? সিলি মিস্টেক করলে আবার একটা ছেলে হচ্ছে যে আমার সাথে করতেছে, কয় আমি হচ্ছে যে ইয়া পড়ছি, কয় লেন্সের মধ্যে লেন্সের হারপার করতে বলতেছে, কয় এখানে আছে 22 জোড়া। আমি বললাম, মাথা বাইরে ফাটাই ফেলবো বেটা। কয় আমি দেখছি, আমাকে সেই স্ক্রিনশট দিচ্ছে, কয় আমি ভাই আমি অমুক বই পড়ছি। আমি বললাম আমি তো এটা নিয়ে কোনো তর্ক করতে রাজি না। দেখো এরকম ধরো আমাদের কিছু পদের সম্পর্কে পা কাটতে পারে। হ্যাঁ, এখন সবাইকে অবাক লাগতেছে না যে কি রে, আমি এটা কেমনে বললাম এটা 22 জোড়া। এখন পাই পরীক্ষার হলে ডিফারেন্ট জিনিস, হ্যাঁ। এখন পরীক্ষার হলের মধ্যে এরকম আমরা ডাক্তার, কিন্তু এরপর আমরা ক্রোমোজোম তোমার হচ্ছে কয় জোড়া, এখানে আমরা ভুল হতে পারে, এটা নর্মাল একটা ব্যাপার। কারণ পরীক্ষার সময় কি হয়, আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট থাকে, তো আমরা উত্তেজিত থাকি। হার্ট রেট কি হয় পরীক্ষার হলে, হার্ট রেট কেমন থাকে? কম না বেশি? বেশি থাকে। রেসপিরেটরি রেট কেমন থাকে? রেসপিরেটরি রেট কেমন থাকে পরীক্ষার হলে? বেশি থাকে, তাই না? পিপিল কি অবস্থা হয়? পিপিল কি থাকে? ডাইলেটেড থাকে। ডাইলেটেড থাকলে কি হচ্ছে এখানের মধ্যে, তোমার অ্যাকোমোডেশন কম হচ্ছে, তুমি যে ঝাপসা ঝাপসা দেখো, তুমি এখানের মধ্যে ব্লারিং হয়, তোমার ঝাপসা দেখো, তুমি ঠিক মতো খুঁজে পাচ্ছ না। এক্সাম হলে দেখবে প্রশ্ন উত্তর প্রশ্ন খুঁজে পাওয়া যায় না, একটা মিস করলে খুঁজে কোথায় আছে খুঁজে পাওয়া যায় না, কারণ এখানে তোমার পিপিল ডাইলেট অবস্থায় আছে, তোমার খুঁজে পাওয়া না ঠিক মতো, মাথার মধ্যে ডিজিনেস থাকে, অ্যাংজাইটি থাকে। হ্যাঁ, এই জন্য আমরা অনেক সহজ জিনিস ভুল করি। তাহলে এই যে তোমরা এখন নিজেরা তোমরা সাক্ষী দেখছো, সহজ সহজ জিনিস ভুল হতে পারে। এই জন্য আমি ডাক্তারদের ক্ষেত্রে বারবার বলবো যে তোমরা কাবিলগিরি না করে বিজ্ঞানটা ভালো করে পড়ে ফেলবো। অনেকে পড়ে না, কয় আমি এমনি পারবো, আমি ডাক্তার হয়েছি যেটা আমি এমনি বিজ্ঞান পারবো না। ভাই, তুমি ভৌতবিজ্ঞান ভুলে গেছো, ফিজিক্স ভুলে গেছো, কেমিস্ট্রি ভুলে গেছো, ইলেকট্রনিক্স ভুলে গেছো। পড়বা যাতে করে বিজ্ঞানে তোমার 13 প্লাস যাতে থাকে, তাহলে তুমি অনেক আগে থাকবো অনেক তুলনায়। ঠিক আছে? তো টার্গেট রাখতে হবে তোমাকে 12-13। এরকম টার্গেট রাখবো, বেশি টার্গেট রাখবো বিজ্ঞানের মধ্যে, যাতে অনেক নাম্বার পাবো বিজ্ঞানে। অবশ্যই তুমি এখানের মধ্যে হেলাফেলা করবে না, রিভিশন দিয়ে ফেলবা প্রপারলি। হিউম্যান বডিও তখন একটু পড়ে ফেলো, নাহলে পরে তুমি এখানে ভুল করতে পারো। তোমরা ডাইজেস্ট পড়তে পারো, ডাক্তাররা বিজ্ঞান ডাইজেস্টটা পড়ে ফেললে হবে। বা বাজারে যে কোনো ভালো বই, সায়েন্স ককটেল বা যে কোনো ভালো বই মোটামুটি, তুমি যেগুলো ইয়ে আছে যে কোনো একটা বই পড়তে পারো। তাহলে এখানে আমরা 84 প্লাস আমরা হচ্ছে এখানের মধ্যে এনশিওর করতে পারবো। কারোর জন্য হয়তো 78 বা 80, কারোর জন্য হয়তো এখানে 90 হতে পারে এই পর্যন্ত আস্তে আস্তে। এখন ম্যাথ মেন্টাল নিয়ে আমরা বলছিলাম যে মেন্টালে আমার 10 থেকে 12। আমি হচ্ছে যে 10 থেকে 12-র মধ্যে, আচ্ছা 12 না 10 ধরলাম আমরা মেন্টালে। তাহলে মেন্টালে 10, এ 84 হলো 94। এই 94-র সাথে ম্যাথ তুমি কত যোগ করতে চাও এটা তোমার ব্যাপার। এখন কেউ ভাই আমি খুব কনফিডেন্ট, আমি ম্যাথে 8-9 পাবো যে আমি কনফিডেন্ট। কেউ আমি ভাই আমি 10-12 পাবো যে কনফিডেন্ট। কেউ 5-6-তে কনফিডেন্ট, কেউ 4-5-এ কনফিডেন্ট। এটা তোমার ব্যাপার। কেউ তো এখানে 80 80 পেয়েছে, 80 লগে 10, 90 এখানে ম্যাথে 10 পাইছে। হ্যাঁ, এখন তুমি ম্যাথ কোন কোন টপিক পারবা তুমি নিজে ঠিক করো। ঠিক করলে তাহলে তুমি বুঝবা যে ম্যাথে তোমার আসলে টার্গেট বেশি করার দরকার নাই। তুমি 4 5 6 7 8 9 10 তোমার নিজের বুঝ অনুযায়ী তুমি ম্যাথে একটা টার্গেট নাও। তাহলে কত হলো আমাদের এখানে? 94 5 99 হয়ে গেল, 99 হয়ে গেল। এখন 120 যদি টার্গেট থাকে, আরো 21 নাম্বার লাগবে আমাদের। ওই 21 নাম্বার ম্যানেজ করবো আমরা জিকে থেকে। আসলে বাংলাদেশ বিষয় বলি 23 নম্বর। এক বাংলাদেশ বিষয় বলে সিলেবাসে দিছে কি, জাতীয় বিষয় বলি প্রাচীনকাল থেকে একদম অভ্যুদয় পর্যন্ত বাংলাদেশের 6 নম্বর। এটা পিএসসি মানে না, এখান থেকে 6 থেকে 13 নম্বর প্রশ্ন দেয় ওরা। মিনিমাম 6 থেকে ম্যাক্সিমাম 13 পর্যন্ত প্রশ্ন দিছে। কৃষি থেকে 3, জনসংখ্যা 3, অর্থনীতি 3, শিল্প বাণিজ্য 3, সংবিধান 3, রাজনৈতিক 3, সরকার ব্যবস্থা 3, মানুষের অর্জন, চলচ্চিত্র এগুলো থেকে, বিশিষ্ট ব্যক্তিত্ব এগুলো থেকে 3। এখন এখানে ইতিহাস থেকে যখন বেশি নম্বর দেয় তো কি হয়, তখন এই রাজনৈতিক ব্যবস্থা থেকে তোমার আসলে এখানে 1 নম্বর আসে এখানের মধ্যে, হ্যাঁ, ওই 2 নম্বর ওকে ওদিকে চলে যায়। হ্যাঁ, জাতীয় অর্জন বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে তোমার এখান থেকে 1 2 যদি হয় তাহলে ও 1 নম্বর ওদিকে চলে যায়। হুম, এইভাবে তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে আমার এই টপিকটা একটু এদিক সেদিক হয়ে যায়, ইতিহাসে অনেক বেশি নম্বর হয়ে যায়। এখন ইতিহাসের মধ্যে আগে যা যা পড়ছো এগুলো তো তুমি তো পড়বাই, এর বাইরে আগে যা ছিল সিলেবাসে ওগুলো তো পরীক্ষা আসতেছে, তুমি জানো সেগুলো। এখন এডিশনাল বলতে কি বুঝি, এডিশনাল তোমার এখানে যে জিনিসগুলো পড়তে হবে আমি সামনে একটু দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে তুমি ঠিক করো এখানের মধ্যে যে টপিকগুলোর মধ্যে কোন কোন টপিকের মধ্যে অনেক নম্বর বরকত আছে।
কৃষি, জনসংখ্যা, অর্থনীতি, শিল্প, কোনো চেঞ্জ নাই। এগুলা আগে আগে যেমন ছিল এখন তেমনই আছে। সংবিধানের মধ্যে কিছু অনুচ্ছেদ চেঞ্জ হতে পারে, 4 বাদ যেতে পারে। তারপর তোমার হচ্ছে ফ্লোর ক্রসিং এর এটা নাও থাকতে পারে, প্রধানমন্ত্রী হয়তো 2 টার্ম হতে পারে, এরকম কিছু মাইনর কিছু জিনিস আসতে পারে, হ্যাঁ। এই ধরনের কিছু জিনিস আসতে পারে। ক্যাটার গভর্নমেন্ট আবার নতুন করে পুনঃস্থাপিত হতে পারে, এই ধরনের কিছু ব্যাপার তোমরা দেখবা সেগুলো সামনে কি আছে। কিন্তু অনেক নতুন, পুরো সংবিধান নতুন হয়ে যাবে এরকম হওয়ার সম্ভাবনা কম। তারপরে এটা আমরা চোখ রাখি সামনে, সংবিধান সংবিধান সংস্কার কমিশন কি রিপোর্ট টিপোর্ট দেয়। তাইলে আমরা এরকম টপিক ভিত্তিক যদি আমরা যদি কল্পনা করি, রাজনৈতিক ব্যবস্থা থেকে তোমার আগে দেখা যেত শুধুমাত্র মানুষ আওয়ামী লীগ পড়লে হয়ে যেত, যদি রাজনৈতিক ব্যবস্থা থেকে প্রশ্ন প্রশ্ন বেশি আসে না, তুমি অন্য রাজনৈতিক দলগুলো এখন একটু পড়তে হবে তোমাকে এখানের মধ্যে। সুশীল সমাজ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সময় একটু পড়তে হবে, এখন তো এনজিও সরকার চলতেছে, তাহলে তুমি তাদের তো অবশ্যই পড়তে হবে এখানে। আর সরকার ব্যবস্থার মধ্যে এখানের মধ্যে মেজর কোনো চেঞ্জ নাই। চেঞ্জ বলতে এখানের মধ্যে হয়তো প্রাইম মিনিস্টার হয়তো 2 টার্ম হতে পারে সামনে, এরকমই কিছু মাইনর মাইনর কিছু বিষয় এখানের মধ্যে হয়তো অ্যাড হতে পারে, সেটা তোমরা জানবা কি কি চেঞ্জ আসলো। ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি 36-এ 13টা আসছে, 37-এ 5টা, 38-এ 6টা, 39-এ 4টা স্পেশাল ছিল, 40-এর মধ্যে 7টা, 41-এ 12টা আসছে, তারপরে তোমার 42-এ 8টা, 43-এ 6টা, 44-এ 12টা, 45-এ 8টা, 46-এ অনেকগুলো প্রশ্ন আসছে। তো এখানের মধ্যে ফিক্স না আসলে কয়টা আসবে, 6টা থেকে 13টা প্রশ্ন আসতে পারে। এখন আমরা আগে তোমার হচ্ছে যে প্রাচীনকাল থেকে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত এটা পড়তে গিয়ে 47 থেকে 71 এটা বেশি গুরুত্ব দিতাম, এখান থেকে অনেক নম্বর আসে, এখনও এখান থেকে অনেক নম্বর আসবে। এখন এডিশনালি বাংলাদেশ 2.0 তোমাকে পড়তে হবে ভালো করে। বিশেষ করে 2009 থেকে 2024 পর্যন্ত আমাদের দেশে কী পরিমাণ ডাকাতি হয়েছে, হ্যাঁ, ডাকাতরা ছিল ক্ষমতায়, তাহলে এই ডাকাতি পিরিয়ডটা তোমাকে একটু পড়তে হবে, মেজর ঘটনাগুলো কী কী ঘটছে, হ্যাঁ, বিডিআর হত্যাকাণ্ড, তারপর তোমার হচ্ছে যে 5 মে শাপলা চত্বর হত্যাকাণ্ড, এরকম মেজর মেজর যে ঘটনাগুলো ঘটছে এখানের মধ্যে, জুলাই বিপ্লব একদম পুরোটা পড়তে হবে তোমাকে, 15 জুলাই থেকে একদম তোমার কি কি ঘটছে, কোন দিন কি ঘটছে এখানে। এখানে শহীদদের মধ্যে যারা মোটামুটি যারা খুব কমন, যারা একদম তোমার আম, আমরা সবার মুখে মুখে যারা হয়ে গেছে, আবু সাইদ, মুগ্ধ, তাহলে ওনাদেরকে, ওনাদের জন্ম কোথায়, এই ধরনের কিছু টপিক অ্যাড হবে, এগুলো তুমি এডিশনাল একটু পড়তে হবে। বাট আগের টপিক চেঞ্জ হবে এরকম না বিষয়টা, এডিশনাল পড়তে হবে তোমাকে। আগে আমরা মৌলানা ভাসানী, শেরে বাংলা, সোহরাওয়ার্দী, ওনাদেরকে নিয়ে অত পড়তাম না, তখন ওনাদেরকে নিয়ে একটু ভালো করে পড়তে হবে, তাজউদ্দিন, জিয়াউর রহমান, আরো সেক্টর কমান্ডার যারা আছে ওনাদেরকে একটু পড়তে হবে ভালো করে। জাস্ট এইটুকু নতুন করে তোমার অ্যাড হবে। জুলাই বিপ্লব তোমাকে খুব ভালো করে পড়তে হবে এটা, সেটা যে কোনো পত্রিকা পড়তে পারো, তুমি গুগল সার্চ দিয়ে পড়তে পারো, এখন বাজারে অনেকগুলো সাপ্লিমেন্টারি বই বেরিয়েছে, সাপ্লিমেন্টগুলো পড়তে পারো, যে কোনো একটা পড়লে হয়ে যাবে এগুলো। আমরা এগুলো পিটিওতে এগুলো আলাদা ক্লাস নিব, এবং এগুলো ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো নতুন টপিকগুলো। ইতিহাসের মধ্যে যদি আমি নাম্বার একটু কমা ধরতে চাই, যে অনেকের জন্য একটু তোমার হচ্ছে যে প্রবলেমের জায়গা, কৃষি, জনসংখ্যা, এগুলো আমরা কনজারভেটিভ থাকি, 2-2 ধরি এগুলো থেকে। অর্থনীতি, বাজার সমীক্ষা থেকে 2 ধরি, সংবিধান থেকে 2 ধরি, শিল্প থেকে 2 ধরি, সরকার থেকে আমরা 2 ধরি, তাহলে এখান থেকে 8, ওখান থেকে 9, 17। এখন এই 17 অনেকের জন্য বেশি হয়ে যাবে, আমরা 15 2 কমাই ধরি, 15 ধরি, তাহলে বাংলাদেশ বিষয় বলি 30-এর মধ্যে আমি কমা দিলাম 15, 99-এর 15 কত হইলো, 114। শুধুমাত্র পিডিও স্লাইড যে ফলো করে ও 15 পাবে, শুধু পিডিও স্লাইড যে ফলো করে 15 থেকে বেশি পাবে ও। এই ঘটনা হচ্ছে তোমরা যেটা করো, যে তুমি হচ্ছে যে ধরো এটা হচ্ছে তুমি, হুম, এখন কতটুকু চাগাবা ডিপেন্ড করবে চাগায় আগের জায়গায় আসতে পারবে কিনা তুমি। এখন তুমি জিমন্যাস্ট হয়েছো, জিমন্যাস্টিক হয়ে দেখায় তুমি চাগাইছো, বেশি জায়গায় গেছো, জায়গায় একদম পা একদম এমনে গেছে গা এমনে। এখন তোমরা যেটা তোমরা এত বেশি জায়গায় ফেলো যে তুমি আর এটা পা আগের জায়গা আনতে পারো না, এত বেশি পড়ো যে কি এত পড়তে পড়তে তুমি ইয়ে করতেছো যে তুমি আর রিভিশন দিতে পারো না। এত বেশি পড়বা না যেটা বলে রিভিশন দেওয়া যায় না, নো রিভিশন নো স্টাডি। কথা বুঝতে পারছো? প্রিলি পাস করার জন্য বেশি পড়া লাগে না, কিন্তু তোমরা এত বেশি জায়গায় ফেলো, ওই জায়গাতে গিয়ে তখন তুমি আর ঘিরতে পারো না এটা। তাহলে তুমি এত বেশি পড়বা না যেটা তোমার হচ্ছে যে এত বেশি পড়লে রিভিশন দেওয়া যায় না, অত বেশি পড়বা না, যতটুকু পড়া যায় অতটুকু, যতটুকু রিভিশন দেওয়া পসিবল অতটুকুই তুমি পড়বা। এটা তোমার কাজ। প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এরপরে তার কম গুরুত্বপূর্ণ, এইভাবে আস্তে আস্তে যাবা, হ্যাঁ, যার পক্ষে যতটুকু সম্ভব। কেউ এখানে 17, 18, 19, 20 প্লাসও বাইজিকের মধ্যে, হ্যাঁ। তাইলে আমি যদি 15 প্লাস যদি ধরি তাহলে 114 প্লাস হয়ে গেল। এখন আসো আন্তর্জাতিক, যেটা নিয়ে আমাদের অনেকের মধ্যে খুব প্রবলেম। আন্তর্জাতিক থেকে আমরা কি কি পড়তে পারি এখানের মধ্যে, সিলেবাসে দেখবে যে সিলেবাসের মধ্যে পিএসসি এরকম 5টা টপিক দিয়ে সব টপিক থেকে প্রশ্ন আসে। তবে সেই টপিকগুলো যদি আমরা যদি আবার ডিস্ট্রিবিউট করি, তাহলে সংগঠন থেকে তোমার হচ্ছে যে আন্তর্জাতিক আন্তর্জাতিক সংগঠনগুলো, এখান থেকে ম্যাক্সিমাম 10টা প্রশ্ন আসছে, মিনিমাম 6 থেকে ম্যাক্সিমাম 10 পর্যন্ত প্রশ্ন আসে, তার মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সংগঠন। আন্তর্জাতিকের কেউ অন্য কিছু বাদ দিয়ে যদি শুধু সংগঠনগুলো পড়া যায়, তাহলে ও 5 4 5 নম্বর এখান থেকে পেয়ে যাবে, সব বাদ শুধু এটা পড়বে 4 5 নম্বর পেয়ে যাবে এখান থেকে।
বৈশ্বিক ভূ রাজনীতি অনেক বড় টপিক, অনেক লম্বা টপিক, এখান থেকে 4 থেকে তোমার 5। পরিবেশ ছোট্ট টপিক, কয়েক পেজ মাত্র, পিটু লেকচার বুকের মধ্যে মনে হয় 2 পেজ বা 3 পেজ এরকম, হ্যাঁ। লেকচারটাও ছোট এখানের মধ্যে, 1 থেকে ম্যাক্সিমাম 3 পর্যন্ত পাইতে পারো। শান্তি নিরাপত্তা একটু বড় টপিক, এখান থেকে তুমি 3 থেকে 4 পাইতে পারো। সাম্প্রতিক থেকে তোমার প্রশ্ন এটা আনপ্রেডিক্টেবল, কয়টা আসে বলা যায় না, একটা আসতে পারে, 4টা আসতে পারে, এটা বলা যায় না আগে থেকে এরকম অগ্রিম। তো আমাদের দিক থেকে আমরা যদি মনে করি আমাদের জন্য খুবই উইক, একটু কম পারবো, তাও আমরা এই টপিকগুলোর মধ্যে তো আমরা যদি সিলেক্ট করি যে আমি সংগঠন তো এটা পসিবল, পরিবেশ পসিবল, শান্তি নিরাপত্তা পসিবল, এগুলো বৈশ্বিক ইতিহাস একটা লম্বা টপিক, ঠিক আছে। আমি তাহলে আমার পছন্দ মতো আমি যদি টপিক যদি সিলেক্ট করি, বা বৈশ্বিক ইতিহাস থেকে আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো পড়ে নিলাম, ভূ রাজনীতি থেকে মোস্ট ইম্পর্টেন্টগুলো পড়ে নিলাম, যেহেতু বড় টপিক, হ্যাঁ, যেগুলোতে প্রশ্ন বেশি আসছে প্রিভিয়াসে, যেগুলো পড়ে নিলাম, তাই তাইলেও 15-16 নম্বর এখান থেকে কমন আসবে। কিন্তু 15-16 নম্বর কমন আসলেও 15-16 নম্বর আমরা হয়তো নাও পারতে পারি। আমরা যদি ধরি 10, 15-16 নম্বর দরকার না, 10 ধরবো আমরা এখানের মধ্যে। ওইটা যদি ফলো করো যে কম জায়গাইলে তুমি 10 তুমি পাইবা, আর যে বেশি জায়গায় এমন জায়গায় লাও, তাহলে তুমি আর এখানে গিরতে পারবে না তুমি তখন। এই কম কম যতটুকু পড়বা, রিভিশন দিবা, রিভিশন 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 রিভিশন, প্রশ্ন সলভ, এগুলো করবা। করলে তাহলে তুমি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে এগুলো তুমি একদম কনফার্ম আনসার করতে পারবা। তো 114 এখন 10 কত হলো, 124 প্লাস হয়ে গেল। এখানে 124 প্লাস, কারো ক্ষেত্রে 130 প্লাস হয়ে যাবে, কারো ক্ষেত্রে 120 প্লাস হবে, কারো ক্ষেত্রে 116 প্লাস হবে। এখন যে 30 পাবে সে তো প্রিলি অবশ্যই পাস করবে, 124-এও পাস করবে, 120-এও পাস করার কথা, 116 একটু প্লাস মাইনাস, একটু ষোলো, 116, 116 একটু প্লাস মাইনাস থাকবে। তোমার হচ্ছে যে যদি 17,000 যদি টেকাই, তাহলে 116 দিয়ে হয়তো সেফ থাকবে। যদি আরো কম টেকাই তখন 116 দিয়ে হয়তো প্লাস মাইনাস থাকবে, কারণ এখন বললাম অনেক বেশি পড়াশোনা করে, সেই জন্য তোমার স্কোর মানে এখন কাটমার্ক অনেক বেড়ে গেছে, এখন মেধা তালিকায় থাকার জন্য অনেক বেশি নম্বর পাইতে হয়। তো এই সিস্টেম যদি ফলো করো তোমরা, এবং এর পাশাপাশি যদি নিয়মিত পত্রিকা পড়ো, পত্রিকা যা চোখ বলে একটু জাস্ট, তুমি প্রতিদিন তুমি হচ্ছে যে একটা 15-20 মিনিট পত্রিকাগুলো চোখ বলে, আর যদি পত্রিকা পড়ার সময় না পাও, তাহলে তুমি যেটা করতে পারো, পরীক্ষার 10-15 দিন আগে কিছু সাম্প্রতিক টাইপের কিছু বই বের হয়, রিসেন্ট ভিউ, আরও কিছু সাম্প্রতিক টাইপের বই বের হয়, সেগুলো আগে চোখ বলে নিলে হবে। যদি বই ভাই আমি পত্রিকা পড়ার টাইম পাই না আমি, তাহলে তুমি ওই রিসেন্ট ভিউ বা এরকম কিছু ছোটোখাটো বই বের হয় পরীক্ষার 10-15 দিন আগে, ওগুলো একটু চোখ বলে নিলা, ওগুলো থেকে অনেক প্রশ্ন কমন আসে। তো তুমি যদি ওগুলো পত্রিকা যদি পড়ো, যেটা হবে জিনিসটা যে তোমার প্রতিদিন একটু একটু করে একটু করে তুমি জানবা, হ্যাঁ, এবং 6 মাসের মধ্যে তোমার জানাটা অনেক তোমার বেড়ে যাবে। এখন অনেকের জন্য যে কয়ের এটা প্রিলির জন্য কোথাও কোচিং করার দরকার আছে কিনা, আমি নিজে কোথাও কোচিং করি নাই। এখন আমাদের সবার তোমার বাস্তবতা সেম না, এখানের মধ্যে এই কোশ্চেন আনসার হলো ইয়েস এবং নো, যে কোচিং করার দরকার আছে কিনা। কেন ইয়েস এবং নো? তাহলে ছোটবেলা থেকে টপার, টপার থাকলে হবে না, ছোটবেলা থেকে বই পোকা, তার ফলে ওর বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য পারে এগুলা, হাই স্কুল থেকে রেগুলার পত্রিকা পড়ে, তার ফলে দুনিয়াদারিতে কি হচ্ছে, ও চোখ কান খোলা আছে, নাট বল্টু সব টাইট আছে, হ্যাঁ, দুনিয়াদারি কি করতেছে না করতেছে সবই সে জানে, ইউক্রেন রাশিয়া কি হচ্ছে, ইসরায়েলি ইরান কি হচ্ছে, গাজা যুদ্ধে কি হচ্ছে, সব কিছু জানে সে এগুলো। সে ম্যাগাজিন পড়ে রেগুলার, ইউনিভার্সিটিতে পড়াকালীন মেডিকেলে পড়াকালীন সে অল সাবজেক্ট টিউশন করতো, সে একদম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সামাজিক বিজ্ঞান সবই পড়াইতো সে। হুম। যে কোনো টপিক অনায়াসে 1 পেজ লিখে ফেলতে পারে। এই ধরনের লোকজন কোচিং করার কোনো প্রয়োজন নেই, এই ধরনের লোকজন এমনি ক্যাডার হবে, ওরা কনফার্ম ক্যাডার, ওরা 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 কোথাও কোচিং করা লাগবে না, এরকম লোকজন যারা আছে। কিন্তু কাদের প্রয়োজন? দেখো, কোচিং হচ্ছে একটা প্যারালাল কম্পিটিশন ক্রিয়েট করে। প্যারালাল কম্পিটিশন বলতে, ধরো কোচিং বলে কিছু নাই, শুধু বাজারে বই আছে, শুধু বই পড়ে বলা পান, তাহলে ও বই পড়ছে, ও বই পড়ছে, ওই বই পড়ছে, সবাই ইকুয়াল সুবিধা পাইছে। তার ফলে কি হবে যে ও একটু, ও তো দেখতেছে খেলা এমনি, এ দেখতে পাচ্ছে না, এই শুধু বই পড়ে বসাবে না এর। কোচিং যেটা করে, যে একটু উইক আছে ওর একটু আগায় দেয়, আগায়া একটা প্যারালাল জায়গায় নিয়ে আসে, হ্যাঁ। তার ফলে যাতে ওরা সবাই সমানভাবে কম্পিটিশন করতে পারে, এই কাজটা কোচিং করে, কোচিং আর বেশি কিছু করে না, হ্যাঁ। কি করে কোচিং? কোচিং তো খেলবে না, কোচিং কি করে, স্ট্র্যাটেজি ঠিক করে দেয় যে তুমি কেমনে খেলবা, কোনটা তুমি হচ্ছে যে বেশি পড়বা, কোনটা কম পড়বা, তোমাকে অনুশীলন করাই, তুমি একটা ট্র্যাক লাইনে থাকো, তুমি যেটা নিজে নিজে তুমি হয়তো ফলো করতে তুমি হচ্ছে যে পারো না, যে পড়াটা গোছাতে তোমার 10 দিন লাগতো, কোচিং সেটা 2 ঘন্টা ক্লাসে পড়াই দিবে, তুমি জাস্ট একদিন নিজে নিজে পড়ে নিলা, তোমার পড়াটা পড়া হয়ে গেল, না তোমার 10 দিন লাগতো, তুমি একদিনের মধ্যে হবে, এইটাই তোমার কোচিং করে। 10 দিনের পর একদিনে তোমার পড়া হবে, এটাই। কি পড়বা না এগুলো তোমাকে ঠিক করে দিবে, আর এত তথ্যের মহাসাগর থেকে তুমি কতটুকু এক্সাম আসবে ওইটুকু তোমাকে কোচিং কোচে দিবে, এই বেশি কিছু করতে পারবে না। আর যেটা তুমি 2 বছর পরে পারতা, তুমি নিজে পড়ে নিজে নিজে পড়িয়া তুমি 2 বছর হতে আগে ক্যাডার হয়ে যাবা।
এটুকুই এখানে। তো যেখানে পড়ো না কেন, এটা আমি অবশ্যই তোমাকে বলতেছি না তুমি পিটিওতে পড়ো, তুমি যেখানে পড়ো না কেন, তুমি খেয়াল রাখবা হার্বাল কোম্পানি টাইপের জিনিসপত্র পড়িও না, ক্যানভাসার টাইপের জিনিসপত্র সস্তায় পড়ায় এরকম জায়গায় পড়িও না। সস্তা যারা পড়ো ওরা কি করে জানো, ওদের টাকাটা হলো অনেক স্টুডেন্ট ভর্তি করানো। হ্যাঁ, তো এর যেহেতু ফি কম, তো সেহেতু আরে লোক খারাপ বলে বলা হয় না, আর কিছু কয় না। আর ঠিক আছে, ওটা ফি আর বিদ্যুৎ 3,000 টাকা দিছি, আর যাক গায়েগুলা, ওটা নিয়ে টেনশন করে না এটা নিয়ে। তো এই জন্য তুমি যেটাই করো না কেন ভালো জায়গায় পড়বা, এটা খুব ভালো কোনো জায়গায় পড়ো, যে কোনো জায়গায় তুমি। আর আমি মনে করি তুমি 32 বছর বয়সে যে চাকরিটা পাবা, এটা ফল তো তুমি ভোগ করবা, বাকি জীবন ভোগ করবা তুমি এটা। তো এই ফলটা ভোগ করার জন্য তুমি 25-30 হাজার টাকা তুমি বিনিয়োগ করার মতো একটা মনোভাব তোমার থাকা উচিত। হ্যাঁ, আর যে কেউ যে ভালো পড়ায়, অফলাইনে পড়াক অনলাইনে পড়াক, যে ভালো পড়ায়, তুমি 20-25 হাজার টাকা নিয়ে তুমি ভাবার দরকার নাই। যদিও 20-25 হাজার টাকা কোথাও ফি নাই। তোমার হচ্ছে যে আমি যদি ধরতাম ম্যাক্সিমাম এরকমই তো হতো, এর বেশি তো হতো না এখানের মধ্যে, 1-1.5 লাখ টাকা নিশ্চয় কেউ নেয় না। আর P2 একটা আমরা একটা কোর্স লঞ্চ করতেছি ক্রাশ ব্যাচের, এটা পেমেন্ট হচ্ছে আমাদের নতুন যারা ওদের জন্য 10,000 টাকা। আর যারা আমাদের প্রিভিয়াস কোনো ব্যাচে কখনো ক্লাস করছে ওদের জন্য ডিসকাউন্ট আছে। আমি একটু প্ল্যানটা শেয়ার করি এখানে তোমাদের সাথে। এই হচ্ছে প্ল্যানটা। এটা ক্লাস শুরু হবে আমাদের 10 ডিসেম্বর থেকে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে দিয়ে। প্রথম 10 দিন খুবই প্যারা দিব, কারণ সন্ধ্যা 7টায় তানহা নিবে বাংলা লিটারেচার, রাত 9টায় আমি নিব ইংরেজি সাহিত্য। আমাদের দুজনের টার্গেট থাকবে যাতে তোমরা স্লাইডের বাড়ি কিছু পড়া না লাগে মোটামুটি। এরপরে তোমরা ফাইনাল এক্সাম দিবা কীভাবে, বাংলা লিটারেচারের জন্য 2 দিন বন্ধ বন্ধ পাবা। এই 2 দিনের মধ্যে তুমি কোপায় পড়বা, রিভিশন দিবে, রিভিশন দিয়ে তুমি ফাইনাল পরীক্ষা দিলা। ইংরেজি সাহিত্য তুমি 2 দিন বন্ধ পাবা, 2 দিন কোপায় পড়বা, রিভিশন দিবা, এবং এরপরে ফাইনাল পরীক্ষা দিবা। এরপরে আমরা নিয়ে আসছি মরালিটি, যেহেতু ছোটো টপিক আগেভাগে পড়ে ফেলতে পারবো। মরালিটি নিয়ে আসছি, মরালিটি তোমার 6 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। 2 দিন বন্ধ পাবা, 1 দিন ফাইনাল পরীক্ষা দিবা। এরপরে আমরা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি এবং বাংলা ব্যাকরণের লাইভ ক্লাস আছে, বাট ম্যাথের কোনো লাইভ ক্লাস নাই। ম্যাথ আমরা রেকর্ডিং ক্লাস রাখছি, এই জন্য রাখছি কারণ ম্যাথ এখানে যে প্ল্যানের মধ্যে ঢুকাইলে শুধু ম্যাথের জন্য আমাদের পুরো এখানে প্ল্যান উল্টাপাল্টা হয়ে যাবে। শুধু ম্যাথ বেশি পড়তে গিয়ে অসংখ্য স্টুডেন্ট তোমার প্রিলি খারাপ করবে এখানে। এই জন্য ম্যাথ প্ল্যানে নাই। ম্যাথ আমরা ও রেকর্ডিং দেখবে এখানের মধ্যে, এমনি যে পছন্দ মতো টপিক রেকর্ডিং দেখতে পারে। তবে হ্যাঁ, যদি পরীক্ষা জুনে হয় যেটা সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে আমরা খুব হাইল কিছু টপিক, ধরো 35 থেকে 40 রকমের অঙ্ক করাই দিব, যাতে করে সে 8-9 যাতে কনফার্ম কমন পাইতে পারে। সেটা হলো যদি পরীক্ষা জুনে হয়। যদি জুনে না হয় তাহলে আমরা ম্যাথে বেশি প্যারা দেবো না এখানের মধ্যে। কিন্তু মেন্টাল আমরা খুবই রিগোরাসলি পড়াচ্ছি, মেন্টাল এবং বাংলা তোমার ব্যাকরণ পড়লো। মেন্টালে 2 দিন বন্ধ হবে, ফাইনাল এক্সাম দিবে। বাংলা ব্যাকরণ চলতেছে, আইসিটি যোগ হবে। এবার আইসিটি 2 দিন বন্ধ, ফাইনাল এক্সাম। এবার বাংলা ব্যাকরণ 3 দিন বন্ধ, ফাইনাল এক্সাম। বিডিএফআরএস শুরু হবে এরপরে। বিডিএফআরএস এর সময় তোমার জাস্ট অল্প কিছুদিন তোমাকে ডেলি 2টা ক্লাস করতে হবে, নাহলে বেশিরভাগ দিন ডেলি একটা ক্লাস। বিডিএফআরএস 3 দিন বন্ধ। বিডিএফআরএস ওপেন বুক এক্সাম মানে হচ্ছে আমরা একসাথে 500-র মতো প্রশ্ন দিয়ে দিই, সেগুলো তুমি বই দেখে দেখে তুমি সলভ করবা। এরপর বিডিএফআরএস এর ফাইনাল এক্সাম। বিজ্ঞান, বিজ্ঞান যদি তোমার অবস্থান যদি ভালো হয়, লাইভ ক্লাস করার দরকার নেই। তো অবস্থান ভালো হলে তুমি নিজে নিজে বিজ্ঞানগুলো তুমি পড়ে ফেললা। ওই বিজ্ঞানের টাইমটা তুমি আগে যদি কোনো ব্যাকলগ থাকে ব্যাকলগটা ক্লিয়ার করলা। বিজ্ঞানের সময় ডাক্তাররা তো বিজ্ঞান আসলে অত বেশি পড়া লাগে না, তো তুমি বিজ্ঞান নিজে নিজে পড়ে ফেলতে পারলা। আর আগের ব্যাকলগগুলো তুমি ক্লিয়ার করলা বিজ্ঞানের সময়, এটা এই কাজটা করো। অথবা ওই সময় ম্যাথের দিকে একটু ফোকাস করতে পারো। এরপর আমরা ঈদের দিকে আগে যাচ্ছি। ঈদের আগে আমরা ম্যাথ সেলফ স্টাডির জন্য 2 দিন, ম্যাথ ফাইনাল এক্সাম। বিজ্ঞান 2 দিন, সেলফ স্টাডি, ফাইনাল এক্সাম। ঈদ ভ্যাকেশনের জন্য এখানে কদিন রাখা হয়েছে, 3-4-5, এই 5 দিন তুমি চাইলে পড়াশোনা করতে পারো। ঈদ ভ্যাকেশনের দিন, ঈদের দিন বাদ দিয়ে বাকি 4 দিন তুমি চাইলে প্রিভিয়াস কোনো ব্যাকলগ থাকলে সেটা পড়াশোনা করে রাখতে পারো। এই ভূগোল ক্লাস, ভূগোলের পর 2 দিন বন্ধ, ফাইনাল এক্সাম। ইংলিশ গ্রামার সময় আবার তোমার ডেইলি 2টা ক্লাস চলে আসবে। এখানের মধ্যে কিছু ক্লাস রেকর্ডিং করতে হবে, তবে ইংলিশ গ্রামার, সেলফ স্টাডি এবং গ্রামার ফাইনাল। এরপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সবার শেষে 2 দিন হচ্ছে যেখানের মধ্যে আমাদের সেলফ স্টাডি, 1 দিন হলো ফাইনাল। এই রুটিনটা আমাদের শেষ হবে 6 মেতে গিয়ে শেষ হবে। এখন পরীক্ষা হওয়ার সম্ভাব্য একটা হইতে পারে তোমার 30 মে সম্ভাব্য, যদি মে মাসে হয়। আর যদি মে মাসে না হয় তাহলে জুনে যদি হয়, তার মানে একটা সময় পাচ্ছি আমরা এখানের মধ্যে। এই সময়টুকু আমরা কিছু রিভিশন দেওয়া দিব তোমাদেরকে, এবং আমরা কিছু মডেল টেস্ট, এবং তোমার হচ্ছে যে মডেল টেস্ট অবশ্যই নিব। 30 মে হলে মডেল টেস্ট নিব এখানের মধ্যে, মডেল টেস্ট মক টেস্টগুলো নেওয়া হবে। যদি জুনও হয় তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এডিশনাল কিছু রিভিশন তোমাদের দেওয়া দিব। এই হচ্ছে প্ল্যান। এই কোর্সের মধ্যে ভর্তি পেলে 10,000 টাকা কিস্তিতে পে করা যাবে। আর যারা P2 তাকে কখনো কোচিং করছে তাদের জন্য ডিসকাউন্ট আছে। এ হচ্ছে P2 এর প্ল্যান। আর তোমাদের জন্য কি, তোমাদের 20 জানি শুভ হোক, সবার জন্য শুভকামনা।